ইনফেকশন সম্পর্কে আমরা জানবো, আর আমাদের লেকচার 2 হলো মাইকোব্যাকটেরিয়াম স্কিন ডিজিজ নিয়ে। তো আমরা সেটাও নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমাদের ফাঙ্গাল স্কিন ইনফেকশন থেকে কমনলি যেই জিনিসগুলো নিয়ে আমাদের মোটামুটি আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করি কিংবা আমাদের যেই জিনিসগুলো সচরাচর ফেস করতে হয়, সেটা আমাদের এমবিবিএস লেভেলে বলেন কিংবা চেম্বার ওরিয়েন্টেড বলেন, অ্যান্ড আমাদের যে এক্সামগুলো হয়, পোস্ট গ্রাজুয়েশন যে এক্সামগুলো হয়, সবগুলোতে আমাদের যে কমন অথবা আমরা যেই মানে ফাঙ্গাল স্কিন ইনফেকশনগুলো নিয়ে কাজ করি, আমরা সেই জিনিসগুলো নিয়ে ওভারঅল আজকে আলোচনা করব। তো এখানে নর্মালি আমাদের কমন ফাঙ্গাল স্কিন ইনফেকশন নিয়ে ওভারঅল আলোচনার অংশ আর কি। তো আমরা প্রথমে একটু খেয়াল করি, এখানে একটা ক্লাসিফিকেশান দেওয়া আছে, ক্লাসিফিকেশান অফ দ্য ফাঙ্গাল স্কিন ইনফেকশনের একটা ক্লাসিফিকেশান আছে। এখানে বেশ কিছু নাম আপনারা দেখতে পারতেছেন। তো আমরা একটু শুরু করি। আমাদের কিছু কমন কিছু আছে, যেমন সুপারফিশিয়াল মাইকোসিস। এর মধ্যে কারা কারা আছে দেখেন, এখানে আছে মেলাসিজিয়া গ্রুপের যারা আছে, তারপর ছিল হর্ডিয়া, তারপরে আছে এটা হলো ওয়ার্নেকি, ট্রাইকোস্পোরাম, এরা হলো সবাই আমার সুপারফিশিয়াল আপনার মাইকোসিস। ঠিক আছে, তো এই সুপারফিশিয়াল মাইকোসিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি এইখানকার যে ডিজিজগুলো হয় সেটা অনেকটাই কমন কিছু ডিজিজ, যেগুলো আপনারা সচরাচর যারা চেম্বার প্র্যাকটিস করেন স্কিনে, যেমন পিটাইরাইসিস ভার্সিকুলোর, টিনিয়া নিগ্রা, এগুলো কমন না, যদিও টিনিয়া নিগ্রা, তারপরে আপনার পিয়েড্রা, এগুলো কমন না, কিন্তু টিনিয়া ভার্সিকুলোর অথবা পিটাইরাইসিস ভার্সিকুলোর এটা খুব কমনলি আমরা পাই। আমরা যারা ডার্মাটোলজিতে চেম্বার করি তারা এই জিনিসটা খুব কমনলি পাই। এইটা হলো আমাদের সবথেকে কমন জিনিস, যেটা আপনারা এমবিবিএস লেভেলে অনেক বিস্তারিত পড়ে আসেন, এবং এখানে এমবিবিএস লেভেল আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইন ডিটেলস পড়ানো হয়, পড়তে হয়। সো মোটামুটি এটা কম বেশি সবাই আর কি এটা সম্পর্কে জানে আর কি। কিউটেনিয়াস মাইকোসিস, যেটাকে আমরা ডার্মাটোফাইটস নামে চিনি, অর্থাৎ অল্টারনেটিভ নেম। এর মধ্যে কিছু কমন ইনফেকশাস ডিজিজ হয়, অর্থাৎ আমরা ফাঙ্গাল ইনফেকশনের কথা মানে বললে সর্বপ্রথম যেই ইনফেকশানগুলোর কথা বা যেই ডিজিজগুলোর কথা আমাদের মাথায় আসে তারাই হলো এই ডিজিজগুলো। দেখেন, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া ফেসি, টিনিয়া ক্যাপিটিস পেডিস, ম্যানাম বার্বি, আঙ্গুইনাম, এই জিনিসগুলো খুব কমন ডার্মাটোফাইট দিয়ে হয়ে থাকে এই ডিজিজগুলো। ঠিক আছে, তো এরা কারা করে, 3 ধরনের অর্গানিজম এখানে আছে। একটা ছিল ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন। এই যে ক্লাসিফিকেশন, এটি এমবিবিএস লেভেলে ফাইনাল প্রপে খুব বেশি কমনলি ধরে। আমি যখন এমবিবিএস ফাইনাল প্রপ দিয়ে আসছিলাম মেডিসিনে, আমাকে এখান থেকে কোশ্চেন ধরছিল, অর্থাৎ ডার্মাটোফাইটোসিস এদের যে ক্লাসিফিকেশান, অর্থাৎ যে কমন অর্গানিজম এইগুলোর নাম, এবং আমাকে জিজ্ঞেস করছিল টিনিয়া পেডিস থেকে। তো এই জিনিসটা মোটামুটি আপনাদের সবারই জানা লাগবে। এরপর আছে কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। এই ক্যান্ডিডিয়াসিস থেকে আপনাদের বহু কিছু লাগে, এটা গাইনির মধ্যে গেলেও পাবেন, মেডিসিনের মধ্যে গেলেও আপনাদের পড়তে হয়। তো এখান থেকে আমাদের যে এই ক্যান্ডিডা অ্যালবিকান্স, এটা হলো মেইন কালপ্রিট, বা এইটাই হলো মেইন অর্গানিজম। আরও অর্গানিজম আছে, আমরা নিচের দিকে গেলেই জানতে পারবো। সো এটাতে কী কী ডিজিজ হয় দেখেন, ইন্টারট্রিগো ডায়াপার ক্যান্ডিডিয়াসিস, তারপর ওরাল আর ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস এবং প্যারামাইকা। এইখানকার যে ডিজিজগুলো আছে এইগুলো আমরা খুব কমনলি স্কিন ডিজিজ হিসেবে আমরা চেম্বারে পাই। ইন্টারট্রিগো খুব কমন, ক্যান্ডিডিয়াসিস খুবই কমন, প্যারানাইকিয়া খুব একটা কমন না হলেও এটা আমি বহুগুলো পাইছি আমার চেম্বার লাইফে। তারপরে দেখেন সাবকিউটেনিয়াস মাইকোসিস। এই জিনিসগুলো যখন আমরা একটু ডিপলি যাবো আর কি, সিস্টেমিকের মধ্যে যখন আমরা যাব তখন এই জিনিসগুলো পাবো। তার মানে উপর দিকে গেলে আমরা নর্মালি এরা হলো নন সিস্টেমিক, এরা সিস্টেমিকের মধ্যে যায় না, এরা সুপারফিশিয়াল। আর নিচের যারা আছে এরা ইউজুয়ালি আমার সিস্টেমিক ফাঙ্গাল ডিজিজ আর কি। এখন তাহলে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আমাদের কিছু সুপারফিশিয়াল মাইকোসিস এবং আছে কিউটেনিয়াস মাইকোসিস, এগুলো আমরা নাম একটু আগেই দেখে আসলাম। এখন আপনারা এখান থেকে একটু এই বক্সগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কোন গ্রুপের অর্গানিজমগুলো কোন ধরনের ডিজিজ প্রডিউস করে এবং এদের মানে অ্যাকচুয়াল বা টিপিক্যাল সাইটগুলো কোথায়, অর্থাৎ এরা কোন এরিয়াতে বেশি এফেক্ট করে আর কি। দেখেন, মেলাসিজিয়া যে গ্রুপের যে বা মেলাসিজিয়া স্পেসিসের, এরা টিনিয়া ভার্সিকুলার করে এবং এটা ট্রাঙ্ক এবং শোল্ডারে হয়। অর্থাৎ এই টিনিয়া ভার্সিকুলার অথবা পিটাইরাইসিস ভার্সিকুলার এইগুলো আমাদের পিঠে হয়, অর্থাৎ ট্রাঙ্কে, আমাদের এই মানে চেস্টের এখানে হয়, শোল্ডারে হয়। এই যে এই সাইটগুলো হলো কমন সাইট। এখন এই সব জায়গাতে বেশি হয়, আর এর বাইরেও হইতে পারে, যেমন আমাদের ফেসে হইলে তখন আমরা টিনিয়া আলবা বলি আর কি। তো এই যে ধরেন একটা এটিপিক্যাল কিছু জায়গাও আমার সব কিছুর ক্ষেত্রেই থাকতে পারে, বাট এইগুলো হলো কমনলি। এইখানে আপনি যদি কোনো একটা প্রশ্নর এসবিএতেও দেখেন যে এই সাইটগুলোর উল্লেখ করতেছে এবং এই ধরনের অর্গানিজমের কথা বলতেছে, তাহলে আপনাদের জন্য এটা এসবিএ মানে যে অপশনগুলো থাকে সেগুলোকে এক্সক্লুড করা ইজি হয় আর কি। এরপর দেখেন কিছু এরকম এখানে অর্গানিজমের নাম বলা আছে, এরা কোন ধরনের ডিজিজ করে এবং এদের টিপিক্যাল সাইট মানে টিপিক্যাল সাইটগুলো কোথায় কোথায় আছে, এই জিনিসগুলো সুপারফিশিয়াল মাইকোসিসের ক্ষেত্রে মনে রাখবেন। এর হলো কিউটেনিয়াস, এরা বিভিন্ন রকমের ধরেন থ্রন মানে কাটা বা বিভিন্ন রকমের স্কিন কেটে গেছে সেখান দিয়ে আর এই মাইকোসিসগুলো আর কি এন্টার করে আর কি।
এখন দেখেন এই ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন দিয়ে এই জিনিসগুলো হয়, অর্থাৎ টিনিয়া রিলেটেড যারা আছে। আমার সাবকিউটেনিয়াস এরাও বিভিন্ন রকম থর্ন মানে কাটা অথবা কোনো ধারালো কিছু দিয়ে কেটে যাওয়ার পরেই সাবকিউটেনিয়াসলি এরা ঢোকে বেশি। তো এই যে যারা আছে এরা সবই নর্মালি এই কাটা সেরাজ অর্থাৎ ইনজুর্ড এরিয়ার মধ্যে দিয়ে সাবকিউটেনিয়াস মাইকোসিসগুলো সবথেকে বেশি এন্টার করে আমাদের শরীরে। তো এই মাদুরেলা স্পেসিস থেকে যে আমাদের যে ইউমাইসেটোমা অথবা অ্যাক্টিনোমাইসেটোমা এরকম দুইটা গ্রুপ আমরা পাবো আর কি। তো ইউমাইসেটোমা এইটা হলো ফাঙ্গাস দিয়ে হয়, আর অ্যাক্টিনোমাইসেটোমা দিয়ে হয় হলো নর্মালি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় আর কি, ঠিক আছে। তো দুই ক্ষেত্রে আমরা এই মাদুরেলা স্পেসিস গ্রুপের মানে এরা কালপ্রিট, এবং এখান থেকে আমাদের একটা কমন ডিজিজ হয় সেটা হলো মাদুরা ফুট। এই মাদুরা ফুট আপনারা মাইক্রোবায়োলজির মধ্যে গেলে পাবেন, যারা এমবিবিএস স্টুডেন্ট আছেন মাদুরা ফুট মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। আর যেহেতু এরাও আমার সব ফাঙ্গাস, এরাও বিভিন্ন রকম পজিটিভ অর্গানিজম, সো এইগুলো আপনার ফাঙ্গাল যে টপিকসটা থাকে মাইক্রোবায়োলজি সেখানে আপনাদের এই জিনিসগুলো পড়ানো হয়। তো আপনারা এই কমন জিনিসগুলো একটু মনে রাখতে পারেন। আর এখানে কিছু ডিপ মাইকোসিস অর্থাৎ এরা আমাদের সিস্টেমিক ইনভলভমেন্ট এরা দেখায়। তো এখানে বেশ কিছু জিনিস আছে, আপনারা এই জাস্ট নামগুলো একটু পড়বেন আর কি। এখন আমাদের মেইন যে জিনিসটা বা শুরু দিকে আমরা যেটা আসে কমন জিনিসগুলো নিয়ে আমরা প্রথমে চলে আসি আমাদের টিনিয়া ক্যাপিটিস। এখন দেখেন টিনিয়া ক্যাপিটিস এটা খুব কমনলি আমরা পাই। আমি লাস্ট 1 মাসে মনে হয় 20 থেকে 22টাই টিনিয়া ক্যাপিটিসের পেশেন্ট পাইছি আমার চেম্বারে। তো দেখেন এই টিনিয়া ক্যাপিটিসে কোথায় হয়, এটা আমাদের হেয়ার লাইন বা হেয়ার শ্যাফট বরাবর এই জিনিসটা হয়। তো তার মানে টিনিয়া যখন আমাদের স্ক্যালকে অ্যাফেক্টেড করে তখন সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, ঠিক আছে। এবং এটা পিউবার্টাল চিলড্রেনদের ক্ষেত্রে হয়, অ্যাডোলেসেন্ট হওয়ার আগে এদেরকে বেশি অ্যাফেক্ট করে এরা, ঠিক আছে। মানে অ্যাডাল্ট হয় না এরকম বাচ্চা বা ছেলে বা মেয়ে এদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি অ্যাফেক্ট করে। এবং অ্যাফেক্ট করে কোথায়, এটা স্ক্যাল্প এবং হেয়ার শ্যাফটে অ্যাফেক্ট করে। তো দেখেন এখানে একটা মানে হেয়ার লাইন বরাবর আমার একটা মার্জিন ধরে আমার কী হয়েছে টিনিয়া ক্যাপিটিস, একটা মার্জিন দেখেন এখানে, ঠিক আছে, ক্লিন কাট মার্জিন দেখা যাচ্ছে। এবং এখানে হেয়ার শ্যাফট বরাবর এটা আমার এফেক্ট করছে আর কি। এখন কোন কোন ফাঙ্গাস দিয়ে হয়, এরা ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম 2 ধরনের গ্রুপ দিয়ে ওরা হইতে পারে আর কি, এই মানে টিনিয়া ক্যাপিটিসটা হইতে পারে। এখন দেখেন ট্রাইকোফাইটন টনসুরেন, ভায়োলেসিয়াম, স্কুলেনি। আর মাইক্রোস্পোরাম আছে মাইক্রোস্পোরাম ক্যানিস, এবং আছে এটা হলো মাইক্রোস্পোরাম অ্যাউড, মানে উচ্চারণটা আমিও ভালো পারি না এখানে, এটা হলো অ্যাডুনি। এদের ট্রান্সমিশনটা হয় যখন হিউম্যান টু হিউম্যান, অর্থাৎ আমাদের যে টিনিয়াল যে ইনফেকশানগুলো আছে এরা হিউম্যান টু হিউম্যান অর্থাৎ হাইলি কন্টাজিয়াস বলা যায় আর কি, কন্টাজিয়াসই আমরা বলি, কারণ এটা অ্যাফেক্টেড পার্সন থেকে আরেকজন অ্যাফেক্টেড পার্সনের শরীরে খুব সহজেই ট্রান্সমিট হইতে পারে যদি তার ব্যবহার করা জামা কাপড় অথবা তার ব্যবহার করা চিরুনি অথবা ব্রাশ এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন তো দেখা যাবে যে এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়। তো এটা খুব কমনলি দেখা যায় যে মা থেকে বাচ্চার শরীরে ট্রান্সমিট হয় অথবা হাজব্যান্ডের থেকে ওয়াইফের শরীরে, এই জিনিসগুলো খুব কমনলি ট্রান্সমিট হয়। তখন হিউম্যান সোর্স থেকে যখন হিউম্যানে ট্রান্সমিট হয় তখন সেটাকে আমরা বলি অ্যানথ্রোপোফিলিক, ঠিক আছে। তো মানে হিউম্যান টু হিউম্যান হলে অ্যানথ্রোপোফিলিক বলি, আর অ্যানিম্যাল থেকে যদি হিউম্যানে আসে তখন সেটাকে আমরা বলি জুওফিলিক। তার মানে অ্যানিম্যাল থেকে অর্থাৎ কোনো ধরনের পশু পাখি থেকে আর কি, পোষা পশু অর্থাৎ আপনারা অনেকে বিড়াল পালে, অনেকে কুকুর টুকুর, মানে এই সকল ধরনের পোষা কোনো প্রাণী থেকে যখন আমাদের শরীরে মানে হিউম্যান শরীরে যখন আমার এই মানে ফাঙ্গাস ডিজিজগুলো ট্রান্সমিট হয় তখন সেটাকে আমরা বলি জুওফিলিক। আর হিউম্যান টু হিউম্যানে আসলে তখন সেটাকে আমরা বলি অ্যানথ্রোপোফিলিক। এখন জুওফিলিক যারা আছে তারা বেশি ইনফ্লামেশন করে, ঠিক আছে। এরা অনেক বেশি মানে আমাদের ইমিউনটাকে বেশি মানে রেসপন্স করে এখানে আর কি, অনেক বেশি ইনফ্লামেশন হয়। এখন দেখেন আমাদের যে টিনিয়া ক্যাপিটিস এটার কিছু ভ্যারাইটিস আছে, নর্মালি 4টা ভ্যারাইটিস পাওয়া যায় আমাদের। এদের প্রথম যেটা আছে সেটা হলো ব্ল্যাক ডট টাইপ, এরপর আছে সেটা হলো গ্রে প্যাচ টাইপ, এরপর আছে যেটা ক্যারিয়ন টাইপ, এরপর সেটা হলো ফেবাস। তো 4 ধরনের কি হয় টিনিয়া ক্যাপিটিস পাওয়া যায়, এবং 4 ধরনের মানে টিনিয়া ক্যাপিটিসটাই ডিফারেন্ট, একটার সাথে আরেকটা মেলে না এবং একটার সাথে আরেকটা পুরোপুরি ডিফারেন্ট। এখন প্রত্যেকটার ক্ষেত্রে কিছু আপনার টিপিক্যাল বৈশিষ্ট্য আছে, এই টিপিক্যাল বৈশিষ্ট্যগুলো দিয়ে আপনি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারেন কিংবা ডায়াগনোসিস করতে পারেন। এখন ধরেন আপনি চেম্বারে বসে আছেন, আপনার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আপনি ধরেন গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে যে আপনি চেম্বার করতেছেন, আপনার কাছে এরকম একটা পেশেন্ট আসলো, এখন আপনি তাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড কোনো করতে পারতেছেন না, স্কিন দিয়ে বায়োপসি করতে পারতেছেন না, তাহলে আপনি এখন কী করবেন? আপনার কাছে কোনো ইনস্ট্রুমেন্টও নাই যে আপনি সেটাতে দেখবেন আর কি। তো তাইলে এখন প্রথমে দেখেন, তো এখানে আমার যেটা থাকে ব্ল্যাক ডট টাইপ, তো ব্ল্যাক ডট টাইপের ক্ষেত্রে আপনি স্কিনের এখানে দেখবেন এই যে দেখেন ছোটো ছোটো ডট ডট দেখা যাচ্ছে, দেখেন ছোটো ছোটো ডট ডট কালো কালো ডট ডট দেখতে পারতেছেন স্ক্যাল্পের উপরে। এখন এই যে ডটগুলো আছে এই ডটগুলোর কারণে এটাকে আমরা বলি এটা হলো ব্ল্যাক ডট টাইপ, ঠিক আছে।
এই হেয়ার শ্যাফটের ভেতরের দিকে, আমার একদম ভিতরের দিকে কি হয়, এখানে বলে হয় এন্ডোথ্রিক্স ইনফেকশন, অর্থাৎ আমার যে টিনিয়ার যে অর্গানিজম আছে এরা এন্ডোথ্রিক্স ইনফেকশন করে ইনসাইড দ্য কর্টেক্স অফ দ্য হেয়ার শ্যাফট। এটা হলো এন্ডোথ্রিক্স ইনফেকশনের কথা। তো এখন যখন আমার হেয়ার শ্যাফটের ভেতরে আমার এই ট্রাইকোফাইটন যে আমার কী করবে ইনফেকশনটা করবে, তখন ওখানে এই ব্ল্যাক ডট অ্যাপিয়ার করে। আর এই ব্ল্যাক ডটটা অ্যাপিয়ার করে নর্মালি আমার যে হেয়ারটা থাকে, হেয়ার ফলিকল বা হেয়ার ব্রেক করে। হেয়ার ব্রেক করার কারণে মানে চুলের গোড়া থেকে ভেঙে যাওয়ার কারণে ওইখানে আমার এই ব্ল্যাক ডট অ্যাপিয়ার করে, ঠিক আছে। তো এইটাকে আমরা তখন বলি ব্ল্যাক ডট টাইপ টিনিয়া ক্যাপিটিস। এরপর একটা আছে সেটাকে আমরা বলি গ্রে প্যাচ টাইপ। গ্রে প্যাচ টাইপের ক্ষেত্রে দেখেন এখানে দেখে অনেকটা সময় মনে হতে পারে যে এটা একটা সোরিয়াসিস মনে হতে পারে। এখন এরকম গ্রেইশ মানে ইয়েলো গ্রেইশ একটা স্কেলি একটা লেশানের মতো দেখা মনে হয় আর কি। তো এটা আমার গ্রে প্যাচ টাইপ টিনিয়া ক্যাপিটিস, এটা মনে রাখবেন, নটস অ্যালোপেশিয়া। তো দেখেন এখানে কি থাকে, এখানে নর্মালি যারা অ্যাফেক্টেড করে তারা হলো মাইক্রোস্পোরাম। তাহলে দুই ধরনের আছে, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। তো ব্ল্যাক ডট টাইপের ক্ষেত্রে ট্রাইকোফাইটন ইনভলভ থাকে, আর আমার গ্রে প্যাচ টাইপের ক্ষেত্রে মাইক্রোস্পোরাম ইনভলভ থাকে। এবং এটা যেটা সেটা হলো একটোথ্রিক্স ইনফেকশন। এরা ইনসাইড না, এরা আউটসাইড অফ দ্য হেয়ার শ্যাফট, মানে হেয়ার শ্যাফটের বাইরের দিকে এরা এফেক্ট করে। এবং কী হয় যে একটা গ্রে হোয়াইট, দেখেন গ্রে হোয়াইট স্কেলিং, একটা স্কেলস এখানে আপনি পাবেন গ্রে হোয়াইট, ঠিক আছে। আর ক্যারিয়নের ক্ষেত্রে দেখতে আমি ক্যারিয়নের মানে রিসেন্টলি একটা কেস পাই ক্যারিয়নের। তো এই ক্যারিয়নের একটা বাচ্চা মেয়ে আমার চেম্বারে আসে এবং তার রিজিওনাল লিম্ফেডেনোপ্যাথি থাকে, মানে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি থাকে। তার মানে গলার এখানে যে লিম্ফ নোড থাকে সেটা সিভিয়ারলি এনলার্জড, একদম ফুলে এত মোটা হয়েছিল আর কি এইখানে। আর মাথার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ এরকম বড় বড় এরকম নডুলার হয়ে ইনফ্ল্যামেটরি বিভিন্ন পাস্টিউল ক্রাস্ট ফর্মেশন করে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো দেখেই মানে বোঝা যায় যে এটা একটা বগি টেন্ডার ইরাথেমাটাস সোয়েলিং থাকে এবং সেখানে প্রচুর পরিমাণ পাস্টিউলস থাকে এবং ক্রাস্ট ফর্মেশন করে করে চুলগুলো আঠা আঠা হয়ে যায় আর কি। তো পেশেন্ট এসে আপনাকে বলবে যে আমি চুলের মধ্যে হাত দিতে পারি না, চুল আঠা হয়ে যায়, চুলগুলো একটার সাথে একটা লেগে থাকে, দলা পাকায় থাকে। ক্যারিয়নের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তার মানে পেশেন্টের কী থাকবে, ক্যারিয়ন উইথ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, বা যে কোনো ধরনের রিজিওনাল লিম্ফ্যাডেনোপ্যাথি আপনি ক্যারিয়নের ক্ষেত্রে পাবেন। এবং এটা সিভিয়ার ইনফ্ল্যামেটরি একটা ফর্ম। এখানে আপনার সিবিসি যদি করেন আপনি এখানে মানে নিউট্রোফিল কাউন্ট বেশি পাবেন, ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাবেন, আর পেশেন্টের জ্বর থাকবে, ঠিক আছে। তো এই মানে হিস্ট্রিগুলো আপনি ক্যারিয়নের পেশেন্টের ক্ষেত্রে পাবেন। তো ক্যারিয়ন যদি আপনার কাছে আসে আপনি অবশ্যই লিম্ফ নোডগুলো ভালো করে এনলার্জমেন্ট আছে কিনা সেটা একটু চেক করবেন, লিম্ফ নোডগুলো এক্সামিনেশন করবেন। নর্মালি আপনার ক্যারিয়ন যদি হয় তাহলে সেখানে আপনি লিম্ফ্যাডেনোপ্যাথি পাবেনই, ঠিক আছে। তো এটা হলো সিভিয়ার ইনফ্ল্যামেটরি ফর্ম থাকে। এখানে এই যে বগি টেন্ডার ইরাথেমাটাস সোয়েলিং, এটা হলো এসবি এর কি ফিচার্স। তার মানে এসবিএতে যদি আপনি বগি টেন্ডার ইরাথেমাটাস সোয়েলিং সাথে পাস্টিউল ক্রাস্ট এগুলো না থাকলে, যদি লিম্ফ্যাডেনোপ্যাথির কথা বলা থাকে, আবার যদি স্ক্যারিং অ্যালোপেশিয়ার কথা বলা থাকে, আপনি শিওর থাকেন এটা ক্যারিয়ন। অর্থাৎ আপনার অপশনে যেটাই থাকুক না আপনি ক্যারিয়ন দিয়ে আসবেন। এবং আমাদের একমাত্র ফাঙ্গাল ডিজিজ যেটা ক্যারিয়ন, যেখানে আমরা স্টেরয়েড ইউজ করি। এছাড়া কোনো ধরনের টিনিয়া বলেন, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বলেন, সকল জায়গায় কর্টিকোস্টেরয়েড বা সিস্টেমিক স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড। কোথাও আমরা মানে স্টেরয়েড ইউজ করি না এক্সেপ্ট ক্যারিয়ন। এই ক্যারিয়নে আপনি কী করতে পারবেন, শর্ট কোর্স সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিতে পারেন। কেন দিতে পারেন, কারণ এখানে সিভিয়ার ইনফ্লামেশন থাকে। এই সিভিয়ার ইনফ্লামেশন থাকে, পেশেন্টের জ্বর থাকে, যার কারণে আমরা কী বলি শর্ট কোর্স অফ সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড আমরা এখানে কনসিডার করি, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হলো ফেভাসটা নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় আর কি। তো এটাও টিনিয়া দিয়ে হয়, মানে ট্রাইকোফাইটন দিয়ে হয় আর কি, ঠিক আছে। এখানে দেখতে যেটা থাকে সেটাকে আমরা বলি এটা হলো স্কোচুলা, ঠিক আছে। তাহলে স্কোচুলা এখানে আমার থাকবে, এটা হলো ইয়েলো কাপ শেপড একটা ক্রাস্ট। দেখেন ছবিটা যদি আপনি ভালো করে দেখেন এখানে এই যে ক্রাস্ট দেখে অনেকটা ভেরুকা ভালগারিসের মতো মনে হয়, কিন্তু এটা ভেরুকা ভালগারিস না, এটাকে আমরা বলি স্কোচুলা, ঠিক আছে। তো এখানে একটা পার্মানেন্ট আমার স্ক্যারিং অ্যালোপেশিয়া রেখে যাইতে পারে যদি এটা অনেক দিন ধরে থাকে। যদি আপনি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট আগে থেকে না নেন তাহলে এটা কী হতে পারে, একটা অ্যালোপেশিয়া করে রাখবে পার্মানেন্ট, এবং একটা পার্মানেন্ট স্ক্যার করবে, ওই জায়গাটাতে চুলই আর উঠবে না কখনো। এখন আপনি এই যে টিনিয়া ক্যাভিটিসের ক্ষেত্রে কী ইনভেস্টিগেশন করতে পারেন, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনারা পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপির নিচে করতে পারেন। এই যে এরকম ছবি পাবেন, দেখলে যে এরকম এই ফাঙ্গাল হাইপিগুলো পাবেন, এবং দেখেন হাইপির পাশাপাশি এই যে ছোটো ছোটো পোর বা স্পোর্স আছে আর কি, ঠিক আছে, স্পোরগুলো পাবেন। এইখানেও যদি দেখেন এই যে জিনিসটা দেখতেছেন, এই যে লম্বা যে জিনিসটা, এটাকে আমরা বলি হাইফি। আর এখানে যে ছোটো ছোটো দেখেন এই যে গোল গোল নোডুলার যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি স্পোর, ঠিক আছে। তাহলে এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপিক হলে এই জিনিসগুলো পাবেন।
আর যদি ফাঙ্গাস কালচার করেন, এই যে কালচার মিডিয়াতে এরকম ফাঙ্গাস গ্রো করবে আর কি। উড ল্যাম্পে আপনি একটা ভালো একটা জিনিস দেখতে পারবেন। এখানে আপনার যদি এই যে আপনি যদি এটাও ধরেন একটা আপনার অ্যাফেক্টেড সাইডে এরকম একটা ছবি, আপনি এখন উড ল্যাম্প মানে এরকম মানে রুম অন্ধকার, উড ল্যাম্প জ্বালানোর নিয়ম হলে আপনি একটা রুমের মধ্যে আপনি চেম্বারে বসে থাকেন বা হাসপাতালে, সেই রুমটাকে অন্ধকার করবেন, একটা লাইটের মতো একটা জিনিস থাকে, সেখান থেকে যেরকম ব্লু কালারের এক ধরনের লাইট আপনার সারফেসের উপর দেওয়া হয়, অ্যাফেক্টেড এরিয়ার উপর দেওয়া হয়। তো তখন আপনার কী হবে, এই যে এরকম একটা ফ্লুরোসেন্স এরিয়া দেখা যাবে, দেখেন চকচক করতেছে একটা। তো এটা দেখতে অনেকটা গ্রিনিশ কালার মনে হতে পারে, অনেক সময় গোল্ডেন গ্রিনিশ কালার এরকম শো করে। তার মানে আপনি ব্লু কালারের যে ফ্লুরোসেন্স দিচ্ছেন, এই ফ্লুরোসেন্স দেওয়ার পরে এখানে দেখেন এই যেরকম চকচক করতেছে। এটা দেখে আপনি ডায়াগনোসিস মানে অন স্পট ডায়াগনোসিস করে ফেলতে পারেন, যেটা কি এটা আমার মাইক্রোস্পোরাম দিয়ে হয়েছে। তার মানে যদি আমার এই গ্রিনিশ ইয়েটা দেখে তাহলে এটা মনে রাখবেন মাইক্রোস্পোরাম, আর যদি ট্রাইকোফাইটন দেওয়া হয় তাহলে ওখানে আমার কোনো রকম গ্রিনিশ কালার দেখা যাবে না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে আছে যেটা হলো ট্রাইকোস্কোপি। এই ট্রাইকোস্কোপি করলে আপনি কি দেখতে পারবেন, ঠিক আছে, ট্রাইকোস্কোপি দিয়ে যখন আপনি এটা হলো স্কিনের সাথে লাগাই দিতে হয়, অর্থাৎ ওই যে যেই মেশিনটা থাকে, মানে যেই ট্রাইকোস্কোপি দিয়ে আমরা এক্সামিনেশন করি, এটা অনেকটা ওই যে অপথালমোস্কোপের মতো দেখতে। তার মানে আমরা 5th ইয়ারে যারা আই ওয়ার্ড করছেন আর কি, তো অপথালমোস্কোপি দিয়ে আমরা কী করি, একটা লাঠির মতো থাকে, আমরা চোখের সামনে এরকম দেখি। তো এই ট্রাইকোস্কোপিটাও অনেকটা ওই রকম, ওটার মুখের সামনে একটা ক্যামেরা থাকে, মাইক্রোস্কোপিক ক্যামেরা দিয়ে স্কিনের উপরে বসায় দিলে এইরকম হেয়ার ফলিকল দেখা যায়। এটা ছবি তুলে আপনার মোবাইলে জুম করে এরকম বড় করে দেখতে পারবেন। তখন খালি চোখে তো আপনি যে এরকম ছোটো ছোটো মানে হেয়ার ফলিকলগুলো ভালোভাবে দেখতে পারবেন না, তো আপনি ট্রাইকোস্কোপি করলে এই জিনিসগুলো দেখতে পারবেন। আর যদি আপনি এই টিনিয়া ক্যাপিটিসের ক্ষেত্রে ট্রাইকোস্কোপি করেন তাহলে এই 4টা জিনিস আপনি এখানে পাবেন। আর এই 4টা জিনিস যদি আপনি পান তাহলে আপনি শিওর থাকেন এটা হলো টিনিয়া ক্যাপিটিসের একটা কেস। তাহলে টিনিয়া ক্যাপিটিসের ক্ষেত্রে আপনি কী কী পাবেন দেখেন, এখানে বিভিন্ন রকমের মানে হেয়ার দেখতেছেন, এই যা দেখতেছেন এরা সবই হেয়ার। কিছু আছে ব্রোকেন হেয়ার, কিছু আছে কমা শেপড হেয়ার, কিছু আছে কর্ক স্ক্রিউ হেয়ার, এবং কিছু কিছু ব্ল্যাক ডটও দেখতে পাচ্ছেন এখানে। তাহলে দেখেন এইখানে একটা হেয়ার, এই যে হলুদ কালার যে হেয়ারটা দেখাচ্ছে, এর একটা ব্রোকেন হেয়ার, ঠিক আছে, হেয়ারটা ভেঙে আছে। এরপরে দেখেন এখানে দেখেন একটা হেয়ারের মাঝখানে দেখেন সাদা সাদা, তার মানে এই যে সাদা সাদা যে ইয়েটা দেখা যাচ্ছে, এবং উপরেরটা আমার ব্রোক মানে হেয়ারটা ভেঙে আছে, তাই এটাকে আমরা বলি কর্ক স্ক্রিউ হেয়ার, তার মানে একটা স্ক্রুর মতো এবং কর্ক স্ক্রু, ঠিক আছে। আর এখানে ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে যে এরকম দেখেন ব্ল্যাক ডট ডট, তার মানে এখানে আমার শ্যাফট ছিল বা হেয়ার ছিল ওইখানে আর কি, এখন আর নাই কারণ ভেঙে গেছে অথবা ওইখান থেকে উঠে গেছে, ঠিক আছে। তাহলে আপনি ট্রাইকোস্কোপিতে এই জিনিসগুলো পাবেন। তার মানে আপনি এই ছবিটা যদি একটু চোখের মধ্যে একটা ইমাজিনেশন করে রাখতে পারেন অথবা সেভ করে রাখেন আপনার ব্রেনে, আপনি মনে রাখবেন যে আপনি ট্রাইকোস্কোপি করলে আপনি এরকম ফিচার পাইলে আপনি মনে রাখবেন সেটা কি টিনিয়া ক্যাপিটিস। আর যদি আপনি এরকম একটা ছবি পান তাহলে মনে রাখবেন এটা অবশ্যই টিনিয়া ক্যাপিটিস, কিন্তু অর্গানিজমকে নট ট্রাইকোফাইটন, এটার অর্গানিজম মাইক্রোস্পোরাম। এখন ট্রিটমেন্ট কী দেবেন, টিনিয়া ট্রিটমেন্ট মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, ছোটোবেলা থেকে আমরা এগুলোর সাথে অভ্যস্ত। যারা এখন প্র্যাকটিস করতেছেন তারা তো অন্য কোনো ট্রিটমেন্ট পারুক আর না পারুক, টিনিয়া ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি পারে, কিন্তু এখানেও ম্যাল প্র্যাকটিস করে সবাই স্টেরয়েড বসায়। তো স্টেরয়েড দিবেন না কখনোই টিনিয়াতে আপনি অ্যান্টিফাঙ্গাল দিয়ে সম্পূর্ণরূপে কিউর করতে পারবেন যদি আপনি পেশেন্টকে সেভাবে কাউন্সিলিং করে তার প্রপার ডোজ রেজিমেন্টটা যদি ফলো করাতে পারেন, টিনিয়া ঠিকঠাক হয়, ঠিক আছে, টিনিয়া কমপ্লিটলি সেরে যায়। কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে এখানে স্টেরয়েড ব্যবহার করেন, সাময়িক রিলিফ দিলেও পরবর্তীতে এটা টিনিয়া ইনকগনিটো হয়ে খারাপ হয়ে যাবে। যাই হোক, এখানে আমাদের যখন টিনিয়া ক্যাপিটিস হয়, টিনিয়া ক্যাপিটিসে শুধুমাত্র টপিক্যাল দিয়ে আপনি কাজ করাইতে পারবেন না। তার মানে এটা সিম্পল যদি টিনিয়া কর্পোরিস হতো তাহলে আপনি শুধু টপিক্যাল দিয়ে আপনি হয়তো ভালো রেজাল্ট পাইতেন, কিন্তু যেহেতু এটা হেয়ার ফলিকল বা হেয়ার ইনভলভ করছে, তো এখানে আসলে সিস্টেমিক না দিলে আপনার কোনো ইনভলভমেন্ট হবে না। আর এই যে এখানে যে ক্যারিয়নের যেটা দেখে আসলাম, যেটা সিভিয়ার ইনফ্লামেটরি স্টেজ, এখানে আপনাকে গ্রাইসিওফালভিন মাস্ট দিতে হবে। গ্রাইসিওফালভিন 125 মিলিগ্রাম 3 টাইম ডেইলি এরকম ডোজে আমরা দিয়ে থাকি। তো আমি যে পেশেন্টটাকে পাইছিলাম বা আমি পেশেন্টটাকে মানে একদম তাকে পুরোপুরি সুস্থ, সে এখন পুরোপুরি সুস্থ, তার কোনো মানে অ্যালোপেশিয়া হয় না, পার্মানেন্ট কোনো স্ক্যার হয় নাই, এবং সে পুরোপুরি সুস্থ। তো তার ক্ষেত্রেও কিন্তু আমরা গ্রাইসোফালভিন দিয়েছিলাম বা আমি দিয়েছিলাম আর কি। তো দেখেন এখন সিস্টেমিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা কী কী আছে, আমরা কী ধরনের করি, ট্রাইকোফাইটনের ক্ষেত্রে আমরা টার্বিনাফিন দিয়ে থাকি। তাহলে মনে রাখবেন T40 ট্রাইকোফাইটন ফর টার্বিনাফিন, এবং এটা 4 থেকে 6 সপ্তাহ দিয়ে থাকবো। আর মাইক্রোস্পোরাম দ্বারা যদি হয় তাহলে আমরা একটু বেশি দিন দিতে হবে, সেখানে গ্রাইসোফালভিন লাগবে 6 থেকে 8 সপ্তাহ অথবা তার বেশিও লাগে। এটা ডিপেন্ডস করে সিভিয়ারিটির উপরে এবং কী পরিমাণ রেসপন্স পেশেন্টের উপরে করতেছে সেটার উপর ভিত্তি করে 6 থেকে 8 সপ্তাহ অথবা তার বেশিও আমরা এটা কন্টিনিউ করতে পারি। এখন যদি আমাদের এই দুইটা ড্রাগ অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসেবে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, যেটা আমরা কমনলি দিয়ে থাকি, এখন সুবা টেকনোলজি আসছে, ইট্রাকনসোবা বা ইটাডারসুবা বা ইটাড্রেসবি বা সুবাই বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, আমরা সেগুলো দিয়ে থাকি। এছাড়া আমরা ফ্লুকোনাজলও দিতে পারি, বাজারে আপনারা ফ্লুগাল নামে পান। তো এই জিনিসগুলো আমরা কী করি, অল্টারনেটিভ হিসেবে আমরা এই জিনিসগুলো দিতে পারি।
আরেকটা জিনিস দিয়ে থাকি, সেটা হলো আমাদের কিটোকোনাজল 2% শ্যাম্পু। তো আমরা সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু দিতে পারি অথবা কিটোকোনাজল 2% শ্যাম্পু দিতে পারি। তো সব জায়গায় সেলেনিয়াম সালফাইড পাওয়া যায় না, মানে একটু গ্রাম অঞ্চল হলে কিটোকোনাজল 2% শ্যাম্পুটা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা এটা দিতে পারেন। এটা কন্টিনিউয়াস মানে চলতে থাকবে আনটিল রিকভারি বা আনটিল রেজলিউশন, আপনারা শ্যাম্পুটা দিতে পারবেন। এবং এটা নর্মালি উইকলি 2 to 3 টাইমস দিলে বেটার কাজ করে এখানে। আর এখানে আমাদের এই যে আগেই বলছি যেটা যে আপনি যদি কারোর মানে কোম, ব্রাশ, ক্যাপ, টাওয়েল মানে ব্যবহৃত জিনিসপত্র যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এখানে ট্রান্সমিট হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো চেষ্টা করবেন এটা মানে আরেকজনের জিনিস বা এফেক্টেড পার্সনের জিনিসগুলো না ব্যবহার করার। এখানে কিছু হাইলাইট টপিকস দেওয়া আছে, আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন চাইলে। এখানে আমি আমার পড়ার সুবিধার্থে বা আমি প্রিপারেশনের সুবিধার্থে আমি জিনিসগুলো একটা হাইলাইট পয়েন্ট এখানে সামারি করে রাখছি। এখন আদার কিছু টাইপসের আমাদের টিনিয়ার আরও কিছু ভ্যারাইটিস আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। টিনিয়া কর্পোরিস, এটা নর্মালি আমাদের কোথায় টিনিয়া মানে কর্পোরিসটা আমাদের বডিতে ট্রাং বা লিম্বে যখন এফেক্ট করে সেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস। ক্রুরিসটা এটা হলো গ্রোইন অথবা মিডিয়াল থাই, এই রিজনে যখন আমার এফেক্ট করে তখন সেটাকে আমরা বলি টিনিয়া ক্রুরিস। টিনিয়া ফেসিটা হলো ফেসে ইনভলভ করবে। টিনিয়া বারবি, এটা হলো বিয়ার্ডেরি বা দাড়ির ভেতরে আমার এটা করে। টিনিয়া পেডিস যেটা আমাদের ফিট পায়ের বা পায়ের পাতা এটা এফেক্ট করে। টিনিয়াম আঙ্গুইনাম, এটা নেইলসে আমাদের নখে। টিনিয়া ম্যানাম, এটা হলো আমাদের হ্যান্ডে। টিনিয়া ইনকগনিটো, যখন আপনি স্টেরয়েড ব্যবহার করার কারণে আমাদের যে টিপিক্যাল ফিচার সেটা অল্টার হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি টিনিয়া ইনকগনিটো। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যে টিনিয়া কর্পোরিস অর্থাৎ একদম বেসিক টাইপের যে টিনিয়া, সেখানে কী হবে অ্যাক্টিভ একটা রেজড বর্ডার থাকে এখানে, অর্থাৎ চাকার মতো জিনিসটা এখানে আমাদের বর্ডারটা একটু রেজ থাকে, একটু উঁচু থাকে, এলিভেটেড থাকে এবং মাঝখানের দিকের যে এরিয়াটুকু থাকে সেটা আমাদের ক্লিন থাকে। এই জায়গাটা ক্লিন থাকে, এখানে কোনো কিছু থাকে না, নর্মাল স্কিন থাকে। তো আমরা সবগুলোর ছবি দেখবো, সবগুলো সম্পর্কে একটু ইন ডিটেলস আমরা দেখবো। তার আগে আমরা একটু সংক্ষেপে এখান থেকে একটা সামারি করে আমরা নেক্সট পড়ার মধ্যে চলে আসি। কর্পোরিসের ক্ষেত্রে আপনারা টার্মিনাফিন দিবেন, টিনিয়া ক্রুরিস হলেও এখানে আপনারা টার্মিনাফিন বা অ্যাজল গ্রুপের ওষুধ দিবেন। মোটামুটি সব ক্ষেত্রে আপনারা টার্মিনাফিন এবং অ্যাজল দিয়েই পুরোপুরি পেশেন্টকে রিকভারি করাইতে পারবেন। আর টিনিয়া বারবিতে হলে অবশ্যই সিস্টেমিকে যাবেন, এখানে আপনাকে শুধুমাত্র টপিক্যাল দিয়ে কাজ হবে না, এখানে আপনাকে সার্চ দিয়ে সিস্টেমিকও দিতে হবে। টিনিয়া পেডিসের ক্ষেত্রেও আমাদের টপিক্যাল সিস্টেমিক দুইটাই লাগবে। টিনিয়া পেডিসের ক্ষেত্রে, টিনিয়া ম্যানামের ক্ষেত্রে আপনারা টপিক্যাল দিয়েই মানে রিকভারি করতে পারবেন। টিনিয়া আঙ্গুইনাম এখানে ওরাল লাগবে। যেহেতু নেইলে আমাদের ব্লাড সার্কুলেশন কম, সেহেতু এখানে আপনাদের শুধুমাত্র টপিক্যাল দিয়ে কাজ হয় না, এখানে ওরালও দেওয়া লাগে এবং এটা লং টার্ম দেওয়া লাগে। টিনিয়া ইনকগনিটোর ক্ষেত্রেও আমাদেরকে অ্যান্টিফাঙ্গাল দিতে হয় এবং সেটাও সিভিয়ারিটির উপর ডিপেন্ডস করে। এখন আমরা মেইনলি চলে আসি টিনিয়া কর্পোরিস। আমরা ক্যাপিটিস জানছি, এখন কর্পোরিসের ক্ষেত্রে খেয়াল করি। এটা হলো একদম টিপিক্যাল টিনিয়া কর্পোরিসের ফিচার্স। আপনি যে একদম টিনিয়া সম্পর্কে যে ধারণা রাখেন সেটাই কর্পোরিসের ক্ষেত্রেই ভালোভাবে বুঝতে পারবেন। অন্য কোথাওই আসলে এরকম রিং ওয়ার্ম অফ দ্য বডি এরকম এত ভালো পাওয়া যায় না সব ক্ষেত্রে আর কি। অর্থাৎ বই পুস্তকে বলা থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন চেম্বার করি তখন আসলে টিনিয়া কর্পোরিসটাই যে এরকম দেখেন যে রিং লাইফ রিলেশন এরকম পাই, কিন্তু অন্য কোনো জায়গাতে দেখা যাবে এরকম রিং লাইক সবসময় রিং লাইকের মতো থাকে না। কারণ পেশেন্ট কখনোই প্রাথমিক অবস্থায় আমাদের কাছে আসে না, চেম্বারে আসে না। প্রাথমিক অবস্থায় ওরা যায় হলো ফার্মাসির লোকজনের কাছে, ফার্মেসিতে যায় ফ্রিতে দেখানোর উদ্দেশ্যে যায়। যাওয়ার পরে ফার্মেসির দোকানদার একটা স্টেরয়েড মলম দিয়ে দেবে, লাগাবে, সারবে, যখন সারবে না আবার লাগাবে, আবার গ্যাকোজিমা লাগাবে, আবার লাগাবে, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র লাগায় যখন আর সারতেছে না তখন আমাদের কাছে আসে। তার মানে আমরা যা পাই কোনোটা আসলে স্বাভাবিক কন্ডিশন আর থাকে না। তো এই টিনিয়া কর্পোরিসের ক্ষেত্রেই আসলে আমরা যে ডেফিনেশনের যে ফিচারগুলো পড়ে আসি সেই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে বোঝা যায়। এখন এখানে আপনি কী পাবেন, একটা অ্যানুলার রিলেশন পাবেন, একটা সিঙ্গেল দেখেন একটা অ্যানুলার রিলেশন আছে এবং এরা কি স্কেলি অ্যাক্টিভ বর্ডার। এদের বর্ডারগুলো দেখবেন, এই যে এরিয়া মানে বর্ডারের দিকে আমার কি থাকে অ্যাক্টিভ, তার মানে এটা প্রোগ্রেসিভ করে আমার বড় হচ্ছে, তো এটা পরবর্তীতে এত বড় হবে, তারপর এত বড় হবে। আর মাঝখানের দিকে আমার সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে, অর্থাৎ এটা আমার পরিধি বরাবর বাড়তে থাকে, কিন্তু ভিতরের দিকে আমরা তখন কী হইতে থাকে, সেন্ট্রাল ক্লিয়ার করতে থাকে, সেন্ট্রালটা নর্মাল হইতে থাকে আর ওটা বড় হয়ে চাকার মতো করে বাড়তে থাকে আর কি। ডায়াগনোসিস কীভাবে করবেন আমরা আগে দেখে আসছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড স্ক্রাবিং করবেন অ্যাক্টিভ বর্ডার থেকে, মানে চামড়াটা একটু সিলে নেবেন, ওই চামড়াটা নিয়ে আপনি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মিক্স করে মাইক্রোস্কোপের নিচে দেখলে আপনি ওইটা কী পাবেন, হ্যাভি পাবেন অথবা আপনি কী পাবেন, স্পোর পাবেন। এখানে কী করবেন, টপিক্যাল টার্বিনাফিন অথবা অ্যাজল এই গ্রুপের ওষুধ দিলেই কাজ করবে এখানে। টিনিয়া ক্রুরিস এটা আমাদের এই যে মিডিয়াল থাই অথবা আমাদের যে থাইয়ের ভিতরে মানে স্ক্রোটামের আশপাশ দিয়ে অথবা ভ্যাজাইনার আশপাশ দিয়ে যে পার্টগুলো থাকে এইখানে হয়, গ্রোইন এরিয়াতে আমার কী হয় সবথেকে এটা হলো কমন সাইট টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে। এবং যত ধরনের টিনিয়া আছে সকল টিনিয়ার মধ্যে এই ক্রুরিসের ক্ষেত্রে ইন্টেন্স ইচিং থাকে, এখানে সিভিয়ার ইচিং থাকে, প্রচণ্ড চুলকানির একটা হিস্ট্রি থাকে। অন্যান্যগুলোতে চুলকানির হিস্ট্রি থাকে বা টিনিয়া ক্রুরিসের চুলকানির পরিমাণটা একটু বেশি থাকে। তো অনেকে এটাকে জক ইস নামেও চেনে, তো আমাদের এখানে মনে রাখবেন এখানে ইন্টেন্স ইচিং থাকে।
ঠিক আছে। এটাও আমার অ্যানুলার স্কেলি প্লাক, এই যেখানে দেখতেছেন এটা হলো আমাদের থায়ের মধ্যে, এই যে দেখেন। কিন্তু এখানে আসলে টিপিক্যাল রিং লাইকের লেশন মতো থাকে না, এখানে একটু অল্টার মতো থাকে, কারণ এখানকার মানে যে এরিয়াটা এখানে প্রচণ্ড পরিমাণে ধরেন এই যে সোয়েটিং বা ওবেস পেশেন্টদের ক্ষেত্রে বা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এই জায়গাগুলো ঘামতে ঘামতে অথবা এখানে ময়লা জমে জমে আসলে জিনিসটা অন্যরকম হয়ে যায় আর কি, শেপটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবেন, পুরুষ মানুষের ক্ষেত্রে বা মেল পেশেন্ট হইলে এই টিনিয়া ক্রুরিস সবসময় স্ক্রোটাম ইনভলভ করে, অর্থাৎ এই থাইয়ের সাথে যেহেতু আমার স্ক্রোটাম লেগে থাকে, যার কারণে কি হয় থাই থেকে স্ক্রোটামের লেয়ারও আমার মানে অ্যাক্টিভ লেশনটা মানে স্প্রেড করে, তখন স্ক্রোটামের গায়েও আপনি এই লেশনগুলো পাবেন। ঠিক আছে। তো এখানে আমরা কি পাবো, কাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়, যারা সোয়েটিং মানে অনেক বেশি ঘামে বা আন্ডার আর্ম মানে অত বেশি চেঞ্জ করে না অথবা দীর্ঘক্ষণ ধরে আন্ডার আর্ম পড়ে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কী হয় টিনিয়া ক্রুরিসটা বেশি হয়। ওবেস পেশেন্টের ক্ষেত্রেও সেম জিনিস, কারণ ওবেস পেশেন্টটা অনেক বেশি মোটা হয় এবং তাদের শরীরটা ঘামে বেশি আর কি, গরমের সময় তারা অনেক বেশি ঘেমে যায় আর কি, এবং তাদের যে মানে ফোল্ডগুলো থাকে ইন্টারডিজিটাল ফোল্ডগুলো বলেন কিংবা থাইয়ের রিজিয়নে যে ফোল্ডগুলো থাকে, একটা ফোল্ড আর একটা ফোল্ডের সাথে স্কিনের সাথে লেগে থাকে, আটোসাটোভাবে লেগে থাকে, আর একটা স্কিন আরেকটা স্কিনের সাথে লেগে থাকলে ওখানে প্রচণ্ড পরিমাণ মানে ঘাম হয়ে ওই জায়গাটা অনেক বেশি হিউমিড থাকে, তো যার কারণে কী হয় এখানে আমার খুব সহজে ফাঙ্গাল ইনফেকশন মানে স্প্রেড করে বেশি। আর এই যে টাইট ক্লথিং অথবা টিনিয়া পেডিস, আরেকটা জিনিস মনে রাখবেন, যাদের ক্ষেত্রে টিনিয়া ক্রুরিস পাবেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, তাদের টিনিয়া পেডিসও থাকার পসিবিলিটি বেশি থাকে। তো পেডিস গেলে এই যে এরকম পেডিসের আবার বিভিন্ন রকম টাইপস আছে, আমরা একটু পরে দেখবো, এই যে নিচেই আছে দেখতেছেন। তো এরকম 4-5 ধরনের আমার টিনিয়া পেডিস পাওয়া যায়। তো টিনিয়া ক্রুরিস থাকলে আপনারা জিজ্ঞেস করবেন যে পায়ে কোনো ইনভলভমেন্ট আছে কিনা বা পায়ে কোনো রকম অ্যাবনর্মালিটি আছে কিনা, যদি থাকে তাহলে দুইটারই আসলে একসাথে ট্রিটমেন্ট দিতে হয়। টিনিয়া ক্রুরিস থাকলে টিনিয়া পেডিসটা কমনলি পাওয়া যায় আর কি, মানে একটার সাথে একটা অ্যাসোসিয়েট ডিরেক্টলি পাওয়া যায় আর কি। এরপরে ছিল টিনিয়া পেডিস, এখানে 4 ধরনের টিনিয়া পেডিস থাকে। পেডিসের ক্ষেত্রে 4টা প্যাটার্নে পাবেন আর কি। দেখে মনে হতে পারে যে এটা সোরিয়াসিস, অনেক সময় দেখে মনে হতে পারে যে আলসার, অনেক সময় মনে হতে পারে ভেরুকা ভালগারিস, অনেক সময় মনে হতে পারে বোলাস ডিজিজ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কনফিউশন ক্রিয়েট হতে পারে, বাট কনফিউশন হওয়া যাবে না যদি আপনার পিন পয়েন্ট ক্লিনিক্যাল ফিচার্সগুলো আপনার মাথায় থাকে, আপনি যদি ভালো করে এই জিনিসটা ধরতে পারেন, বুঝতে পারেন, এই ছবি দেখে যদি একবার আপনি মাথায় ক্যাচ করতে পারেন, আপনার এই জিনিসগুলো নিয়ে কনফিউশন হবে না। তো আমি ওই জিনিসটা আপনাদেরকে ওইভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, বা এখানে আমি যেভাবে আমি আমার নোটসটা তৈরি করি, আমি সবসময় ক্লিয়ার কনসেপ্ট রাখার চেষ্টা করি, যাতে হয় কি আমি যাতে কনফিউজড হয়ে না যাই। কারণ আমি টিনিয়া পেডিসের পেশেন্টকে যদি আমি সোরিয়াসিস মনে করে স্টেরয়েড দিতে থাকি, তাহলে কিন্তু টিনিয়া পেডিস খুব খারাপ হয়ে যাবে। তো এই কারণে আমার ক্লিনিক্যাল নলেজ বা ক্লিনিক্যাল স্কিলটা ভালো করে ডেভেলপ করতে হলে অবশ্যই আমাকে ফিগার এবং পিকচারের সাথে ওরিয়েন্টেড হয়ে পড়াশোনা করতে হবে। তো যার কারণে আমি এই জিনিসগুলোর পাশে দেখেন আমি ছবি অ্যাড করে রাখছি, যাতে আপনি এই জিনিসটা বুঝতে পারেন। এখন দেখেন ইন্টারডিজিটালটা হলে এই যে আমাদের দেখেন ডিজিট মানে হলো পায়ের যে আঙুলের মাঝখান দিয়ে এই জিনিসগুলো হয়, এবং এটা পায়ের তলাতেও হইতে পারে, এবং এখানে স্কেলস থাকে। তো এখানে দেখেন এই যে দেখেন চলটা উঠে আছে, মনে হচ্ছে যে সাদা সাদা যে স্কেলস, ঠিক আছে, এই যে স্কেলসগুলো আছে, টান দিলে মরা চামড়াগুলো উঠে আসে, এই মরা চামড়াগুলোকে স্কেলস বলি আর কি। তো দেখেন এইখানে স্কেলস থাকে, ম্যাচেরেশন থাকে, এবং কী থাকে ফিশার থাকে। এখানে দেখেন এই যেরকম ফিশার হয়ে আছে, ফিশারিং থাকে, ভাঁজ হয়ে আছে আর কি। আরেকটা আছে, এটাকে আমরা বলি ইন্টারডিজিটাল টাইপ। এরপরে যেটা আছে সেটা হলো মোসাইসিয়ান টাইপ, ঠিক আছে। তাই মোসাইসিয়ান টাইপটা হলো একদম মোজাইকের মতো দেখতে, টাইলসের উপরে যে মোজাইকগুলো করা থাকে দেখেন এই যে মোজাইকের মতো একদম প্লেন ইরাইথ্রেমাটাস একটা বেজ মনে হচ্ছে, দেখে মনে হবে একদম শাইনি, ঠিক আছে। এটাকে আমরা বলি মোসাইসিন টাইপ, ঠিক আছে। এখানে একটা ড্রাই স্কেলিং থাকে এবং এটা সোলের উপর থাকে, পায়ের একদম পাতায় থাকে, এটা নখের ভেতরে বা ইন্টারডিজিটাল এরিয়াতে এটা ইনভলভ করে না, ঠিক আছে। এটা একদম সোলের উপরে থাকে এবং এটা ড্রাই, এখান থেকে কোনো রকমের কোনো মানে ডিসচার্জ থাকে না, বা এটা কোনো মানে হট বা হিউমিড টাইপের না আর কি, এখান থেকে কোনো ডিসচার্জ বা থাকে না আর কি। আর এটা যেটা আছে সেটা হলো ভেসিকুলো বুলাস, এখানে আপনার স্মল ভেসিকল থাকতে পারে এবং সেখানে বুলাও ফর্মেশন করতে পারে। তো এখানে এই ছবিটার মধ্যে এখানে একটু খেয়াল করেন, এখানে একটা বুলা দেখা যাচ্ছে অথবা একটা ভেসিকল দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখেন এই যে এখানে এটা বুলাস, এখানে যে ভেসিকলসগুলো রাপচার হয়ে ক্রাস্ট ফর্মেশন করেছে, ইয়েলো ক্রাস্ট হয়ে আছে দেখেন, ঠিক আছে। যে ইরাইথ্রেমাটাস কিছু বেস পাওয়া যাচ্ছে, কারণ একটা যখন আপনার বুলা রাপচার করলে তখন একটা ইরাইথ্রেমাটাস বেস থাকে, আর অনেক সময় বুলাগুলো শুকায় দেখেন যে ক্রাস্ট ফর্মেশন হয়ে আছে, ইয়েলোইস ক্রাস্ট। তো এটা দেখে অনেক সময় মনে করতে পারে এটা কি কোনো মানে বুলাস টাইপের কোনো ডিজিজ নাকি, বাট আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে ভেসিগুলো যে বুলাস ডিজিজটা আমার ফুটে হচ্ছে বা সোল অফ দ্য মানে সোলে হয় বা প্লান্টার ফুটে হইতেছে আর কি, এইগুলোকে আমরা বলি টিনিয়া পেডিসের আর একটা টাইপ, সেটাকে আমরা বলি ভেসিকুলো বুলাস টাইপের। এখানে বুলাস ফর্মেশন হচ্ছে এবং এটা টিনিয়া দিয়ে হচ্ছে, ট্রাইগোফাইটন দিয়ে হইতেছে, ঠিক আছে। আরেকটা আছে আলসারেটিভ, এখানে আলসার হয়ে যায় দেখেন এই যে
পুরোটা দেখেন আলসার হয়ে গেছে। অনেকটা আমরা এইটা দেখে অনেক সময় ভাবি যে ডায়াবেটিক ফুড হচ্ছে কিনা বা ডায়াবেটিক ফুডের দিকে যাচ্ছে কিনা, পেশেন্টের অনেক সময় ডায়াবেটিক নিয়ে কোশ্চেন করি যে ডায়াবেটিক্স আছে কিনা, তো এখানে অনেকটাই যে আলসারের মতো হয়ে যায়। এবং এরাথেমেটাস বেস থাকার কারণে অনেক সময় আমরা অসবিট সাইনের সাথে ভুল করতে পারি যে এটা সোরিয়াসিস কিনা, বাট না, এটা সোরিয়াসিস না, এটা মনে রাখতে হবে। আর আলসারেটিভ সেহেতু এখানে আমাদের একটা আলসারেশন থাকে, যার কারণে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। তো আলসারেটিভ টাইপ অর টিনিয়া পেডিসের ক্ষেত্রে আমার কিন্তু অ্যান্টিফাঙ্গালও দেওয়া লাগে, অ্যান্টিব্যাকটেরিয়ালও দেওয়া লাগে, দুইটা জিনিসই কিন্তু আমার এখানে দিতে হয়। আর এখানে আমাদের মেইন ট্রিটমেন্ট কোনটা? টার্বিনাফিন। আপনি টার্বিনাফিন গ্রুপের ওষুধ দিলে খুব ভালো কাজ করে এখানে। টিনিয়া ম্যানাম এটা আমাদের হাতে হয় নর্মালি, তো এটা আমরা বলি যে হলো 2 feet 1 hand সিনড্রোম। 2 feet মানে 2 পায়ে হয় এবং 1 হাতে হয়। একটা জিনিস মনে রাখবেন, যাদের টিনিয়া ম্যানাম থাকে তাদের পায়েও ইনভলভ থাকে। তো নর্মালি পা দুটাই ইনভলভ করে, হাত যে কোনো একটা ইনভলভ করে, ঠিক আছে? তাহলে 2 feet 1 hand সিনড্রোম যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে বলে, তাহলে আপনি মনে রাখবেন এটা কি টিনিয়া ম্যানাম। এখানে আপনি কী পাবেন? এখানে আপনি পাবেন ডিফিউজ ড্রাই স্কেলিং পাবে, হাইপার ক্যারাটোসিস পাবেন এবং বেসিকলস পাবেন এখানে। তো এখানে কিছু জিনিস দেখেন, এই দেখেন এই যে ছোটো ছোটো ডট ডট জিনিসটা আমি এখানে পয়েন্ট করে রাখছি, এগুলো প্রথমে ভেসিকলসের মতো থাকে। ভেসিকলসগুলো আস্তে আস্তে শুকায় কী হয়, ওখানে একটা হাইপার ক্যারাটোসিস হয়ে এই যে দেখেন কালার হয়ে গেছে অন্যরকম কালার। আর এই যে ডিফিউজ একটা স্কেলস, অর্থাৎ মরা চামড়ার যে একটা সাদা সাদা চামড়া উঠে যাচ্ছে, এটাকে আমরা বলি মানে স্কেলস থাকে। তো এটা দেখে অনেক সময় আপনি ভাবতে পারেন যে ইজ ইট সোরিয়াসিস? না, সোরিয়াসিস না। কীভাবে? আপনি যখন এটা টান দিবেন, ওই স্কেলসটা ধরে টান দিবেন, এখানে অসবিট সাইন পাবেন না, ঠিক আছে? আর সোরিয়াসিসের ক্ষেত্রে এরকম কোনো থাকে না, ভেসিকলস থাকে না, ঠিক আছে? সোরিয়াসিসে কখনোই ভেসিকলস এরকম থাকে না। তো এই জিনিসটা দেখে আপনি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারেন। আর যদি আপনার মধ্যে কনফিউশন থাকে কিন্তু আপনার কোনো পরীক্ষা করার সুযোগ নাই, যে আপনি এটা বায়োপসি করবেন কিংবা কালচার করবেন, এটা সুযোগ নাই, তাহলে আপনি কী করবেন? আপনি প্রথমে ফাঙ্গাল ট্রিটমেন্ট দিবেন, 7 দিনের ফলোআপে আসতে বলবেন। পেশেন্টের যদি 7 দিন পরে আসার পরে যদি দেখেন যে অ্যান্টিফাঙ্গালে কোনো ইম্প্রুভ হচ্ছে না, তখন আপনি এটা চিন্তা করবেন সোরিয়াসিস, ঠিক আছে? তখন সোরিয়াসিসের ট্রিটমেন্টটা আপনি তখন স্টেরয়েড দিবেন। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার যদি সোরিয়াসিস এবং টিনিয়ার মধ্যে কনফিউশন থাকে, আগে টিনিয়ার ট্রিটমেন্ট করবেন। যদি টিনিয়ার ট্রিটমেন্টে আপনি রেজাল্ট পান, তাহলে ওটা টিনিয়া। যদি টিনিয়ার ট্রিটমেন্টে রেজাল্ট না পান, তাহলে ওটা সোরিয়াসিসের ট্রিটমেন্ট করবেন। দ্যাটস ইট। এটা হলো টিনিয়া আঙ্গুইনাম। টিনিয়া আঙ্গুইনাম এটা আমাদের নেইলে ইনভলভ হয়। এটা অনেকটা অনাইকোমাইসিস মানে অনাইকোমাইকোসিসের মতোই ফিচার্স, একই জিনিস। অনাইকোমাইকোসিসেও যা হয় এই টিনিয়া আঙ্গুইনামেও সেম জিনিসই হয়। এটা আমাদের ডার্মাটোফাইটস দিয়ে হয় এবং কী হয়, যে নেইলের কালার চেঞ্জ হয়ে যায়, নেইল ডিসকালারেশন হয়ে যাচ্ছে এবং নেইলটা অনেক বেশি থিক হয়ে যায়, মোটা হয়ে যায়। তো আপনার যে নর্মাল যে নেইলের থিকনেস, আর যাদের টিনিয়া আঙ্গুইনাম থাকে তাদের নেইল অনেক মোটা হয়ে যায়। ওই নেইল কাটতে আপনি নেইল কাটার দিয়ে নর্মাল নেইল কাটাতে গেলে দেখা গেলো কাটতে পারবে না ঠিকঠাকভাবে। তো এখানে কী হয়, নেইলটা অনেক বেশি থিক হয়ে যায় কিন্তু নেইলটা আবার ভঙ্গুর হয়ে যায়, অনেক বেশি মোটা হয়, ভঙ্গুর হয়ে যায়, দেখলে গুতা লাগলেই ভেঙে যায়, ঠিক আছে? এদের ক্ষেত্রে আপনি ওই নেল ক্লিপিং করতে পারেন, নেল স্ক্রাপিং করতে পারেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা আপনি মাইক্রোস্কোপে করতে পারেন, ফাঙ্গাল কালচারও করতে পারেন। কিন্তু এটার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হইলেও আমার ওরাল টার্বিনাফিন বলছে, বাট এখানে আমরা আর একটা জিনিস দিই, অ্যামোরলফিন। আমরা একটু পরে দেখবো। এটা হলো অনাইকোমাইসিসের একটা ট্রিটমেন্ট, অ্যামোরলফিন দেওয়া লাগে এবং সেটা আমার 6 to 9 মান্থ, অনেক লং টাইম ধরে আমাদের অনাইকোমাইসিসের ট্রিটমেন্ট করতে হয়। কারণ আমাদের নেইলে ইনফেকশান হইলে সেটা সারতে অনেক সময় লাগে, কারণ ওখানে আমার ব্লাড সার্কুলেশন নাই, ওখানে আমার কোনো একটা ড্রাগ, সিস্টেমিক ড্রাগ তো ওই পর্যন্ত পৌঁছায় না ঠিকঠাকভাবে। তো আমাদের তখন টপিক্যাল দিতে হয়, আবার আমার সিস্টেমিকও দিতে হয়, মানে দুইটাই একসাথে দিতে হয় আর কি। এবং দিলেও সেটা অনেক দিন ধরে দিতে হয়। এবং এই সব ক্ষেত্রে আমাদের আগে লিভার ফাংশন টেস্ট করে লিভারের কন্ডিশন দেখে তারপর দিতে হয়, কারণ আমরা অনেক দিন ধরে, যেহেতু 6 মাস 9 মাস, মানে 6 থেকে 9 মাস পর্যন্ত দেওয়া লাগতে পারে। তো এতদিন ধরে আমি অ্যান্টিফাঙ্গাল দিব, তো আমার লিভারের অবস্থা যদি ভালো না থাকে, মানে 6 মাস ধরে যদি আমি অ্যান্টিফাঙ্গাল দিই, লিভারে 12টা বেজে যাবে। সো অবশ্যই আমাকে লিভার ফাংশন টেস্ট করে তারপরে আমাকে দেখতে হবে লিভারের কন্ডিশন ভালো আছে কিনা, তারপর আমি প্রেসক্রাইব করব। উইদাউট লিভার ফাংশন টেস্ট নেভার প্রেসক্রাইব ওরাল টার্বিনাফিন ইন অনাইকোমাইকোসিস ফর লং টাইম। এরপর যেটা আছে সেটা হলো টিনিয়া বারবি। এটা হলো আমাদের বিয়ার্ড এবং তারপর আমাদের মাস্টার্স এরিয়াতে হয়, অর্থাৎ দাড়ির মধ্যে হয় এবং আমাদের কোফের মধ্যে হয় আর কি, ঠিক আছে? এটা অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে বেশি হয়। এখানে কী হয়, যে প্যাপুল এবং পাস্টুলস থাকে, ঠিক আছে? এখানে প্যাপুল এবং পাস্টুলস থাকে। এটা অনেক সময় যে ছবিটা ভালো করে দেখে অনেক সময় আপনাদের ফলিকুলাইটিস মনে হতে পারে, বা ব্যাকটেরিয়াল ফলিকুলাইটিসে আপনি এরকম জিনিস পাবেন, যে দাড়ির যে একটা ফলিকল, সেখানে যেরকম দেখেন যে কী পাচ্ছেন এখানে দেখেন পাস্টুল লেগেছে, যে পাস ফর্মেশন করছে, ঠিক আছে? ফলিকুলাইটিসের মতো এখানে প্যাপুলো ভেসিকুলার লেশন হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এই প্যাপুলসগুলো দেখে আপনার মনে হতে পারে যে এটা ফলিকুলাইটিস কিনা, বাট কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। এটা দেখে অনেকটা ফলিকুলাইটিসের মতো লাগতে পারে, বাট আপনি যদি জানেন যে এটার ফিচার্সগুলো এরকম, তাহলে আপনাকে আর আসলে কনফিউশন হওয়ার কোনো দরকার নাই। আর এক্ষেত্রে আপনি টপিক্যাল মানে
টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিবেন, পাশাপাশি আপনি টপিক্যাল একটা ব্যাকটেরিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়ালও দিয়ে দিবেন। কারণ ওই যে বললাম, একটা কনফিউশন যদি আপনার থেকে থাকে, দেখা গেলো আপনার মনে হতে পারে যে এটা আসলে শুধু ফাঙ্গাল দেন, এটা আমার মনে হচ্ছে এটা ফলিকুলাইটিস হতে পারে। এখন ফলিকুলাইটিস সবসময় স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়, তো আপনি ব্যাকটেরিয়ার জন্য তো শুধু ফাঙ্গাল দিলে কোনো কাজ হবে না, তার মানে ফাঙ্গালও দিবেন, অ্যান্টিফাঙ্গালও দিবেন, অ্যান্টিব্যাকটেরিয়ালও দিবেন, দুইটাই জিনিস দিয়ে দিবেন, ক্ষতি নাই এখানে। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিবেন। এরপর হচ্ছে টিনিয়া ফেসি। আমি কিছুদিন আগে ছোটো একটা বাচ্চা পাইছি, তো তার ওই যে এই রকম রিজন ধরে টিনিয়া ফেসিয়া আছে, তার টিনিয়া ফেসিয়া আছে এবং সাথে আমার টিনিয়া কর্পোরিসও আছে থাই রিজনে। তো যদি ওটা মিডিয়াল থাই, অনেকে ওটাকে আবার টিনিয়া ক্রুরিসও বলে, যেটা মিডিয়াল থাইকে ইনভলভ করছে, বাট ওটা একদম পুরোপুরি মিডিয়াল থাই না, একটু লোয়ার মিডিয়াল থাইয়ের মধ্যে আছে, যার কারণে ওটা টিনিয়া কর্পোরিস হিসেবে আমরা কাউন্ট করছিলাম। তো যাই হোক, এখানে আপনারা এই টিনিয়া ফেসিতে এই ফেসটাকে ইনভলভ করে এবং এটা দেখতে কেমন থাকে, এই যে দেখেন ইনফেকশন, এটা হলো গ্লাব্রাস ফেসিয়াল স্কিন থাকে, দেখেন দেখে কি মনে হচ্ছে একটু নোডুলার থাকে, অনেকটা সময় এরিয়াটা একটু বেশ নোডুলার হয় আর কি। তাহলে অ্যানুলার আমরা বলি এটাকে, অ্যানুলার এরাইথেমেটাস স্ক্যালি একটা লেশন থাকবে, সেন্ট্রাল ক্লিয়ারিং, এখানে আমার এই সেন্ট্রাল ক্লিয়ারিং থাকবে এবং এটা ওটস উইথ সানলাইট। তার মানে কারো যদি টিনিয়া ফেসি থাকে, সে যদি সানলাইটে যায়, দেখা যাবে এটা তার আরও খারাপ হয়ে যাবে অথবা বাড়বে। তো টিনিয়া ফেসি থাকলে আপনি বলবেন যে মানে সরাসরি বা ডিরেক্ট রোদে না যাওয়ার কথাই বলবেন আর কি। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে আমার সেম ট্রিটমেন্টই দিতে হবে অন্যান্যগুলোর মতো। এখানে আমরা ওরাল টার্বিনাফিন দিতে পারি। এরপরে আমরা আসি টিনিয়া ইনকগনিটো। টিনিয়া ইনকগনিটোর ক্ষেত্রে ওই যে মডিফাইড হয়ে যাচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্টেরয়েড ব্যবহার করার কারণে, শুধু স্টেরয়েড না, এখানে গ্যাকোজিমা ব্যবহার করানো হতে পারে। বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে অনেকে আসে, আসলে বাংলাদেশে এই হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে খেয়েই আর কি বেশি আসে। এখন হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে স্টেরয়েড থাকে, তো ওই জিনিসগুলোর কারণে এই টিনিয়া ইনকগনিটো ডেভেলপ করে, অর্থাৎ পুরো যে মানে ক্লিনিক্যাল যে ফিচার্সগুলো থাকে, অর্থাৎ নর্মাল যে ফিচার্সগুলো, সেই ফিচারগুলো অল্টার হয়ে যায়। তো অল্টার হয়ে তখন কী হয়, টিনিয়া ইনকগনিটো ডেভেলপ করে, ঠিক আছে। এবং এখানে তখন আপনি কী পাবেন, এই জায়গাতে অত বেশি স্কেলস থাকে না, এটা একটু লেস স্কেলিং থাকে, স্কেলসের পরিমাণ এখানে একটু কম থাকে এবং একটা কী থাকে, একটা ডিফাইন্ড যে বর্ডারটা থাকে সেটা আপনি লেস ডিফাইন, তার মানে আপনি বর্ডারটাও অত ভালোভাবে বুঝবেন না, ঠিক আছে। নর্মাল আর অ্যাবনর্মাল স্কিনের মধ্যে অত ভালো করে আপনি একটা ডিমার্কেটেড, ওয়েল ডিমার্কেটেড কোনো লাইন পাবেন না, ওয়েল ডিমার্কেটেড কোনো বর্ডার পাবেন না, ঠিক আছে। আর এখানে কি থাকে, ডিফিউজ ইরাইথেমা থাকে, দেখেই যে এই দেখেন এখানকার স্কিনটা অনেক বেশি লাল লাল হয়ে থাকে আর কি, অনেক বেশি লালচে হয়ে থাকে, ডিফিউজড ইরাইথেমা পাওয়া যায় এখানে। এখানে পাস্টিউলও পাইতে পারেন, যদি অনেক বেশি সিভিয়ার ফর্মেশন থাকে, পাস্টিউলস প্রেজেন্ট অর নট। আর এরা কী হয়, র্যাপিড স্প্রেডিং। নর্মাল যে টিনিয়া যেই রেটে বা যেই গতিতে নর্মাল স্কিনটাকে ইনভলভ করে, এটার মানে বৃদ্ধির হার আরও বেশি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আপনি কী ট্রিটমেন্ট করবেন, প্রথম কথা হলে আপনাকে স্টেরয়েড ব্যবহার করা বন্ধ করবেন। স্টেরয়েড ব্যবহার বন্ধ করার পর আপনি যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল এখানে আপনি প্রেসক্রাইব করবেন। সো অ্যান্টিফাঙ্গাল দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখানেও এসজিবিটি টেস্ট করে নিয়ে লিভার ফাংশন টেস্ট করে লিভারের কন্ডিশন দেখতে হবে, ঠিক আছে। যদি ভালো থাকে তারপর আপনি অ্যান্টিফাঙ্গাল দেওয়া শুরু করবেন। এখানে আমাদের একটা সামারি দেওয়া আছে যে কোথায় হলে কী হয়, সেটা আমরা এতক্ষণ ধরে জানছি এবং এই জিনিসগুলো আমরা অলরেডি মোটামুটি সবাই কম বেশি জানি, তো এটা নতুন করে বলার কিছু নাই। এখন আমরা আসি অনাইকোমাইকোসিস। অনাইকোমাইকোসিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যান্ড খুব সুন্দর একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই অনাইকোমাইকোসিসের মধ্যে বহু রকম জিনিসপত্র আছে এবং অনাইকোমাইকোসিস আর নেইল সোরিয়াসিস ডিফারেন্সিয়েট করাটা খুব টাফ। ভালো ক্লিনিক্যাল আই না হইলে অনেকে এটা মানে ডিফারেন্সিয়েট করতে পারে না, ঠিক আছে। তো আমরা অনাইকোমাইকোসিসটা ভালো করে জানি, আমরা নেইল সোরিয়াসিসটা আজকের ক্লাসে আমরা করবো না, সেটা আমরা সোরিয়াসিসের ক্লাসে করবো। তো আমরা একটু খেয়াল করি যে অনাইকোমাইকোসিস জিনিসটাকে একটা ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য নেইল, তার মানে নেইল যদি সরাসরি কোনো ফাঙ্গাল ইনফেকশন দ্বারা এফেক্টেড হয়, তখন সেটাকে আমরা বলি অনাইকোমাইকোসিস। তাহলে কে করে, দেখেন ট্রাইকোফাইটনরাই সবাই এখানে করে, এখানে কোনো মাইক্রোস্পোর আমরা করে না, তাহলে করে কারা, ট্রাইকোফাইটন কোনটা, ট্রাইকোফাইটন রামরাম। এই ট্রাইকোফাইটম রোব্রাম এটা আমার এটা মানে সব থেকে বেশি করে, তারপরে আছে ইন্টারডিজিটালি, এরাও করে, ঠিক আছে। আর একটা আছে এপিডার্মোফাইটন। তো তিনটা জিনিসই মনে রাখবেন, বাট সব থেকে বেশি করে যেটা, সেটা হলো ট্রাইকোফাইটন রাবরাম, ঠিক আছে। আরও কিছু জিনিস আছে, তারা হলে ধরেন যে ক্যান্ডিডা দিয়ে হয়, ক্যান্ডিডা স্পেসিস দিয়ে হলে ক্যান্ডিডা স্পেসিসের ক্যান্ডিডা অ্যালবিকান, ওরা ইস্ট, তো ওরা আমার এইটা করতে পারে। আরও কিছু জিনিস আছে যারা নন ডার্মাটোফাইড মোল্ড অথবা ফাঙ্গাল, তারা কারা, যেখানে আছে দেন ফুসারিয়াম, অ্যাসপারজিলাস, এরাও কিন্তু আমার কী করতে পারে, অনাইকোমাইকোসিস করে। এই অ্যাসপারজিলাস নর্মালি আমাদের সিস্টেমিক ফাঙ্গাল ডিজিজ করে থাকে, ফুসারিয়াম এরাও আমার সিস্টেমিক ফাঙ্গাল ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, ক্যান্ডিডা এরা আসলে অপরচুনিস্টিক একটা ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডা যারা,
তো দেখেন এরা সব কিছুই কিন্তু আমার কী করতে পারে, অনাইকোমাইকোসিস করতে পারে। এখন আমরা এই জিনিসটা বোঝার জন্য এখানে ছবি দেখে দেখে আমরা এই জিনিসটা পড়ার চেষ্টা করব। 4 ধরনের ক্লিনিক্যাল টাইপ, 4 ধরনের না 5 ধরনের ক্লিনিক্যাল টাইপ। তো 5 ধরনের কী আছে, অনাইকোমাইকোসিস আছে। 5 ধরনের ক্ষেত্রেই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং আমরা খুব সুন্দরভাবে এই 5 ধরনের বৈশিষ্ট্য ছবি দেখে যদি পড়ি, আমরা খুব সুন্দরভাবে এইটার 5টা ক্লাসিফিকেশন করতে পারি। তো প্রথম যেটা আছে সেটাকে আমরা বলি ডিএলসো। এখন দেখেন এটার পূর্ণরূপ আছে, বাট আমরা পূর্ণরূপের আগে দেখেন এখানে কিছু কী ফিচার্স আছে। প্রথম কথা হলো যাদের এই ডিএলসো এটা জিনিসটা হবে, অর্থাৎ ডিস্টাল এই অনাইকোমাইকোসিসটা হবে, তাদের কি হয় দেখেন ইয়েলো নেইলের কালারটা কেমন হয়ে যায়, ইয়েলোইশ কালার হবে, ঠিক আছে, ইয়েলোইশ কালার হবে। এরপর কী হবে, সাবলিঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস। এই যে সাবলিঙ্গুয়াল যে এই এরিয়াগুলো থাকে, এই এরিয়াগুলোতে কী হবে, হাইপার ক্যারাটোসিস হবে, ওখানে মাংস বৃদ্ধি হবে। এরপর দেখেন অনাইকোলাইসিস, তার মানে দেখেন এগুলো ব্রিটেল শেপ হয়ে ভেঙে গেছে, তার মানে লাইসিস ব্রেকডাউন হয়ে গেছে আর কি, তার মানে নখটা ব্রেকডাউন হয়ে আছে এখানে। তাহলে আপনি মনে রাখবেন যে আমার ডিএলসো এটা কোথায় হবে, এই যে পেরিফেরির দিকে হবে, অর্থাৎ নখের মাথার দিকে হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপর দেখেন যেটা সুপারফিশিয়াল হোয়াইট অনাইকোমাইকোসিস, তাহলে সুপারফিশিয়াল হোয়াইট নামের মধ্যেই মিল আছে। যদি দেখেন নখটা দেখতে পুরো চকের মতো সাদা, চক দেখছেন তো, চক যদি দেখে থাকেন, আগে আমরা ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতাম, তো চকের মতো চকি হোয়াইট যেটাকে আমরা বলি, তাই দেখেন হোয়াইট অ্যান্ড চকি প্যাচ। তো দেখেন এইখানে দেখলে আপনি বুঝবেন যে মনে হবে এই নখের উপরে কেউ মনে হয় চক দিয়ে দাগাইছে বা চক দিয়ে কেউ মার্ক করছে। চক দিয়ে মার্ক করা দাগের মতো যখন আপনি এইরকম ফিচার পাবেন, তো এটা অবশ্যই অনাইকোমাইকোসিস। কিন্তু এটা কোন ধরনের অনাইকোমাইকোসিস, সুপারফিশিয়াল হোয়াইট অনাইকোমাইকোসিস। আপনি আরও স্পেসিফিক হয়ে গেলেন, অনাইকোমাইকোসিস কিন্তু কোন ভ্যারাইটি বা কোন টাইপ, সুপারফিশিয়াল হোয়াইট টাইপ। এরপরে দেখেন আছে প্রক্সিমাল সাব আঙ্গুয়াল। তো প্রক্সিমাল সাব আঙ্গুয়াল এটা কি, স্টার্ট প্রক্সিম্যালি, তার মানে এটা আমার একদম স্কিনের গোড়া থেকে শুরু হয়, মানে নখের একদম যেখান থেকে নখটা শুরু হয়েছে নখের গোড়া থেকে শুরু হয়, দেখেন সেখানে একটা হোয়াইট মার্ক হয়। তাহলে এই রিজনটা হলো আমার প্রক্সিমাল, আর এই রিজনটা আমার কি, ডিস্টাল। তাহলে ডিস্টাল রিজনে হয় আমার ডিএলসো, আর প্রক্সিমাল রিজনে হয় আমার প্রক্সিমাল সাব আঙ্গুয়াল অনাইকোমাইকোসিস। তাহলে দুইটা জিনিস কিন্তু মনে রাখবেন, যদি আমার এই প্রক্সিমাল রিজন থেকে হয় তাহলে সেটা প্রক্সিমাল সাব আঙ্গুয়াল, যদি আমার ডিস্টাল থেকে হয় তখন সেটাকে আমরা বলি ডিএলসো। এরপর দেখেন এন্ডোনিক্সের ক্ষেত্রে নেইলের উপরে দেখবেন, নেইলের উপরে। তাহলে নেইলের উপরে দেখেন এখানে দেখেন হাইপার ক্যারাটোসিস হয়ে আছে, কিছু কিছু জায়গায় এরকম দেখবেন মনে হবে যে ওই নখটার উপরে কেউ ঘষে দিচ্ছে আর কি, বাদ বাকি সবগুলো ভালো আছে, হঠাৎ করে দেখলেন একটা নখের উপরে এরকম ঘষা, মানে হাইপার ক্যারাটোসিস হয়ে আছে, ঠিক আছে। এই নেইল প্লেটের উপরও দেখবেন, ঠিক আছে। তার মানে এই যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু আমার নেইল প্লেটের উপরে, ভালো করে দেখেন নেইল প্লেটের উপরে মনে হচ্ছে দেখেন একটু রাফ এরিয়া হয়ে আছে। তাহলে এই যে রাফ একটা এরিয়া দেখেন, এটা নর্মাল, কিন্তু এটার উপরে দেখেন এরকম রাফ এরিয়া হয়ে আছে নেইল প্লেটের উপরে, এটা যদি থাকে তখন সেটাকে আমরা বলি এন্ডোনিক্স অনাইকোমাইকোসিস। আর টোটাল ডিস্ট্রফিকের ক্ষেত্রে পুরো নেইলটাই নষ্ট হয়ে যাবে আর কি, এখানে আপনার পুরো নেইলটা নষ্ট হয়ে যাবে, নেইল নাও থাকতে পারে এবং এমন একটা অল্টার হয়ে যাবে, দেখেন এই যে ব্রিটেল শেপ হয়ে গেছে, এটা ভেঙে গেছে, তারপরে কী হয়ে গেছে, ডিস্টর্টেড হয়ে কী অবস্থা দেখেন, এই যে ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্সের মতো লাগতেছে, ঠিক আছে। ওই যে ক্লাবিংয়ের মধ্যে দেখছেন না ড্রাম স্টিকের মতো লাগে, অনেকটা ওরকম দেখতে মনে হয়, থিক ব্রিটেল এবং ডিস্টর্টেড হয়ে যায় নেইল। তো এইগুলো হলো আমার কি টোটাল ডিস্ট্রফিক অনাইকোমাইকোসিস। তো এই জিনিসগুলোর আমরা ডায়াগনোসিস করার জন্য আগের জিনিসগুলোর মতোই সব কিছু করতে পারি, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপি। এরপর আমরা কী করতে পারি, পিরিয়ডিক অ্যাসিড শিপ স্টেইন করতে পারি, স্টেইন করে আমরা কী বলি ফাঙ্গাল হাইপি অথবা ইস্ট আছে কিনা এই জিনিসগুলো দেখতে পারি, ঠিক আছে। এরপর আমরা ফাঙ্গাল কালচার করতে পারি, কালচার মিডিয়াতে পিসিআর করেও দেখতে পারি, পিসিআর করেও আমরা এখানে ফাঙ্গাসের উপস্থিতি আছে কিনা সেটাও দেখতে পারি। এবং এখানে আমাদের কী লাগে যে প্রলং সিস্টেমিক থেরাপি, তার মানে অনেক দিন ধরে আমার কী দিতে হয়, সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হয়, সাথে টপিক্যাল কী দিতে হয়, এই দেখেন 3টে জিনিস মনে রাখবেন, অ্যামোরলফিন, সিক্লোপিরক্স অথবা এফিনাকোনাজল। তাহলে এফিনাকোনাজল, অ্যামোরলফিন, সিক্লোপিরক্স এই জিনিসগুলো আমরা দিব, এরা টপিক্যাল। আর ওরালের ক্ষেত্রে আমরা কী দিই, টার্বিনাফিন 250 মিলিগ্রাম পার ডে। আমরা এটা ফিঙ্গারের যদি হয়, হাতের নখের ক্ষেত্রে 6 সপ্তাহ, পায়ের ক্ষেত্রে 12 সপ্তাহ। দুই জনের মনে রাখবেন, হাত আমার হার্ট থেকে কাছে, তো যার কারণে হাতে ব্লাড সার্কুলেশন বেশি, এবং হাতের ডিজিজ মানে আমাদের হাতের আঙুলের নখে যদি অনাইকোমাইকোসিস হয় সেটা সারতে 6 সপ্তাহ লাগে। পায়ের ক্ষেত্রে তার দ্বিগুণ মানে ডাবল সময় লাগে, তার মানে পায়ের ক্ষেত্রে 12 সপ্তাহ। তাহলে হাতে 6 সপ্তাহ, পায়ে 12 সপ্তাহ। কী দেবো, টার্বিনাফিন। যদি টার্বিনাফিন অ্যাভেলেবেল না থাকে ইট্রাকোনাজল দিব, ঠিক আছে। এই যে দেওয়ার আগে আমরা কী করবো, অবশ্যই লিভার ফাংশন টেস্ট করে তারপরে দিব, তা না হইলে আমরা এত দিনের জন্য লিভার ফাংশন টেস্ট না করে কখনো অ্যান্টিফাঙ্গাল দিতে পারবো না। এখন আসেন কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস।
এখন আমরা এতক্ষণ ধরে সুপারফিশিয়াল কিছু দেখলাম, এখন কিউটেনিয়াস কিছু ক্যান্ডিডিয়াসিস আছে, এরা কিউটেনিয়াসলি আমার মানে কিউটেনিয়াস ইনভলভমেন্ট থাকে, তাইলে তারা কারা, এই ক্যান্ডিডা গ্রুপে যারা আছে এরাই সব আমার কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস করে। তাহলে কারা আছে দেখেন, এই ক্যান্ডিডা গ্লাব্রাটা, ক্যান্ডিডা ট্রপিক্যালিস, ক্যান্ডিডা প্যারাসিলোসিস। তাহলে এরা কী করে, এরা আমার কী করে কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস করে। কাদের ক্ষেত্রে করে, যাদের ডায়াবেটিস মেলাইটিস আছে, যাদের ইমিউন সাপ্রেশন, তার মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরেন কমে গেছে কোনো কারণে, তারা তো ডায়াবেটিস মেলাইটাস এখানে আমারও মানে ইমিউন সাপ্রেশন হয়, অবেসিটি এদের ক্ষেত্রে ইমিউন সাপ্রেশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এরপরে প্রেগনেন্সিতেও আমার ইমিউন সাপ্রেশন থাকে, অ্যান্টিবায়োটিক অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক ইউজ করলে আমার ইমিউন সাপ্রেশন থাকে, আর যাদের ইমিউন সাপ্রেশন আসেই তাদের তো এমনিই আসে। এরপরে বিভিন্ন রকম ময়েশ্চার এরিয়া যদি থাকে, অর্থাৎ কোনো একটা যে স্কিন ফোল্ড দেখেন, একটা স্কিন আর একটা স্কিন, যখন আপনি এটাতে টেনে ধরছে বলে এখানে ফাঁকা হয়ে আছে, যখন ছেড়ে দেবে তখন এই দুটো একসাথে হয়ে যাবে। তো এক হয়ে গেলে একটা স্কিনের সাথে আর একটা স্কিনের কন্ট্যাক্ট হয়ে চাপ লেগে থাকবে, যেরকম চাপ থেকে ওইখানে আমার ঘেমে ঘেমে কী হবে, ময়েশ্চার হয়ে ওইখানে আমার এই ক্যান্ডিডা গ্রো করবে। তাহলে এখন এদের আবার কিছু টাইপস আছে, বিভিন্ন ধরনের ক্যান্ডিডা বিভিন্ন এরিয়াতে ইনভলভ করে, তখন সেটার আবার নাম দেওয়া হয় বিভিন্ন রকম। দেখেন ইন্টারট্রিগো, এটা আমার যে ফোল্ডগুলোতে হয়, মানে আমাদের শরীরের ভাঁজ হয় যে যে এরিয়াগুলোতে, সেই জায়গা দেখেন। তাহলে কারা, এরা হলো এক্সিল, আমাদের বগলে হয়। মেমারি ফোল্ড, অর্থাৎ ব্রেস্ট যখন নিচের দিকে থাকে, নিচের যে স্কিনের সাথে যখন কন্ট্যাক্টে থাকে তখন সেটাকে আমরা বলি মেমারি ফোল্ড। তো আমাদের ব্রেস্টের ওইখানে হয়, গ্রোইনের ক্ষেত্রে হয়, থাইয়ের সাথে আমার যখন স্ক্রোটাম লেগে থাকে অথবা থাইয়ের সাথে যখন আমাদের ভ্যাজাইনাল এরিয়াটুকু লেগে থাকে, ওই জায়গাটাতে আমার কি হয়, একটা ফোল্ড মানে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়। এরপরে দেখেন ইন্টারগ্লুটিয়াল রিজন, তার মানে আমাদের গ্লুটিয়াস দুইটা ফোল্ড এরিয়া, ওইখানে আমাদের ইয়ে হয়। তার মানে এই যে দেখেন একটা গ্লুটিয়াস রিজন, এই যে দুইটা এই রিজনটাতে আমার কথা বলতেছে আর কি, ঠিক আছে, ইন্টারগ্লুটিয়াল রিজনে আমার এটা হয়। এবং আমাদের এই যে এটা দেখতেছেন, এটা হলো আমাদের ভ্যাজাইনার অংশ, ভ্যাজাইনার আশপাশের, তো আমাদের এখানেও হতে পারে আর কি গ্রোইন এরিয়াতে। এখানে ফিচার্স কী থাকে, এখানে ফিচার্স থাকে দেখেন রেড, ব্রাইট, ময়েস্ট ইরাইথেমা। তো এটা দেখেন ব্রাইট রেড কালার, এটা হলো নর্মাল স্কিন আর এটা হলো রেড স্কিন। দেখেন রেড থাকলে ব্রাইট রেড কালার থাকে এখানে, ঠিক আছে। এবং এখানে কি থাকে, এটা হলো স্যাটেলাইট, প্যাপিউলস এবং পাস্টিউল থাকে, ঠিক আছে। এখানে কি থাকবে, স্যাটেলাইট, প্যাপিউল অ্যান্ড পাস্টিউল থাকবে। এই যেখানে এখানে একটা ছবি আছে দেখেন, ছোটো ছোটো ওই যে গোল গোল যে লেশনগুলো আছে এগুলোকে আমরা বলি স্যাটেলাইট লেশন, ঠিক আছে। গোলাকার যে লেশনগুলো থাকে এগুলোকে স্যাটেলাইট লেশন বলে। এই দেখেন একটা স্যাটেলাইট লেশন, ঠিক আছে। তার মানে গোলাকার গোলাকার যে এরিয়াগুলো থাকবে স্যাটেলাইট লেশন থাকে, মানে স্যাটেলাইট প্যাপিউলস থাকে আর কি, ঠিক আছে, অ্যারাউন্ড হয় এরা। আর এখানে কি থাকবে, বার্নিং অথবা ইচিং থাকবে, অবশ্যই এখানে বার্নিং সেন্সেশন থাকবে অথবা ইচিং থাকবে, চুলকানির একটা হিস্ট্রি থাকবে। ডায়াপার ক্যান্ডিডিয়াস, এটা হলো ডায়াপার এরিয়াতে হয়, এই যেটা দেখতেছেন এটা বাচ্চার ক্ষেত্রে, মানে ছোটো একটা ইনফ্যান্টের ক্ষেত্রে এরকম কী হয়, যে এরিয়াটুকুতে ডায়াপার কভার করে রাখে, সেই ডায়াপার এরিয়াতে ঘেমে ঘেমে অথবা পায়খানা প্রস্রাবের ওই সব লিকুইড টিকুইড লেগে লেগে কী হয়, ওখানে আমার একটা ব্রাইট ইরাইটেমাটাস র্যাশ ডেভেলপ করে। এবং কী হয়, ওখানে আমার এই স্যাটেলাইট পাস্টিউল পাওয়া যায়, পাস্টিউল পাওয়ার পর ওখানে আমার এই ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করে। দেখেন এখানে রেডিশ ব্রাউন, রেডিশ ইরাইটেমাটাস র্যাশ পাওয়া যায় এখানে। ওরাল ক্যান্ডিডিয়াসিস, এটা আপনারা খুব কমনলি জানেন, আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা হয়তো বা ওই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে এই জিনিসটা পড়ছেন, অথবা বিভিন্ন সময় কর্টিকোস্টেরয়েড থেরাপির ক্ষেত্রে এই জিনিসগুলো পড়ছেন, অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে এই জিনিসগুলো হয় আর কি, ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়। তাহলে এই জিনিসটা দেখতে কেমন, হোয়াইট কার্ড লাইক একটা প্লাক থাকে, এই যে জিব্বার উপরে দেখেন এই যে হোয়াইট কার্ড লাইক প্লাক, তার মানে দেখে মনে হবে যে সাদা দইয়ের মতো একটা লেয়ার আপনার জিব্বার উপরে বা টাঙের সাথে লেগে আছে। এটাকে যদি আপনি টান দিয়ে উঠায় ফেলেন, তার নিচে দেখতে পাবেন এই যে এইখানে দেখেন লাল লাল যে জিব্বা যে ইরাইটেমাটাস বা লাল এরিয়া দেখা যাচ্ছে, এরকম একটা ইরাইটেমাটাস বেস পাবেন, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কিছু টাইপস আছে, সিউডোমেমব্রেনাস ইরাইটেমাটাস অ্যাঙ্গুলার চেলাইটিস, ঠিক আছে, এগুলো হলো বিভিন্ন রকম টাইপস। এরপর ছিল ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া। তাহলে প্যারোনাইকিয়া আমার যখন হয়, প্যারোনাইকিয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, নর্মালি এই দেখেন প্যারোনাইকিয়ার ক্ষেত্রে এই যে এই জায়গাটা এরকম লাল হয়ে যায়, প্যারোনাইকিয়াতে এই ইয়েটা ফুলে থাকে, ঠিক আছে। আর এই জিনিসটা তো আমার অলরেডি অনাইকোমাইকোসিস হয়ে আছে। আর প্যারোনাইকিয়ার ক্ষেত্রেই যেখানে আমার মানে নেইলের বেস আর এই জায়গাটাতে আমার ফুলে থাকে, ঠিক আছে, এই জায়গাটাতে নেইল ফোল্ডে কী হয়, ফুলে থাকে। তাহলে ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া হলে আমার ওই নখের এই জায়গাটাতে আমার কী হয়, ফুলে এখানে ব্যথা হয় এবং অনেক ব্যথা হয় এবং এটা ফুলে থাকে আর কি, ঠিক আছে। যারা অনেক বেশি পানি টানি মানে পানির কাজ করে, অর্থাৎ ধরেন যারা মাছ বাজারে কাজ করে, মাছের আড়তে যারা কাজ করে, সবসময় মাছ সেনাসেনি করতেছে, পানির কাজ করতেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় ক্যান্ডিডাল প্যারোনাইকিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ডায়াগনোসিস করবেন, এটা ক্লিনিক্যালি আপনি ডায়াগনোসিস করতে পারেন, অথবা আপনি পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সামিনেশন করলে আপনি কী পাবেন, এই যে এই ইস্ট পাবেন এবং সাথে কী পাবেন, হাইপি পাবেন। তাহলে এই যে লম্বা জিনিসগুলো দেখতেছেন এগুলো হলো হাইপি, ঠিক আছে। আর এই যে এগুলোর সাথে দেখেন এই যে গোল গোল যেগুলো আছে এগুলো হলো আমার বার্ডিং ইস্ট অথবা স্পোর। এখানেও আপনারা কী করবেন, এখানে একটু ট্রিটমেন্ট একটু মনে রাখবেন।
এখানে যদি আমাদের কিউটেনিয়াস হয় সেক্ষেত্রে আপনারা আমাদের যতগুলো টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল আছে যে কোনো একটা ইউজ করতে পারেন। মুখের মধ্যে যদি হয় আমরা তখন নিস্টেটিন ওরাল ড্রপ দিই। এখন আপনারা বাজারে নিস্ট্যাট ওরাল ড্রপ নামে পাবেন, এরপরে বিভিন্ন রকম আসলে এটা ক্রিম ফরমেশনেও পাওয়া যায়, মাইক্রোরাল ওরাল জেল, ঠিক আছে, এরকম বিভিন্ন নামে আপনারা এই জিনিসগুলো পাবেন, যেগুলো আমরা জেল হিসেবেও দিয়ে থাকি অর্থাৎ ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে। আর যদি রিকারেন্ট হয়, বারবার হয়, তাদের ক্ষেত্রে আমরা ওরাল একটা সিস্টেমিক ফ্লুগাল মানে ফ্লুকোনাজল গ্রুপের ওষুধও দিয়ে দেয় আর কি, ঠিক আছে। আপনারা টপিক্যালও দিতে পারেন, মানে ওরালও বা সিস্টেমিকও দিতে পারেন এখানে, ঠিক আছে। এটা মানে ডিপেন্ড করতেছে কীরকম কন্ডিশনে আছে অথবা বারবার হচ্ছে কিনা সেটার উপরে। এরপর আর একটা আছে সেটা ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা টিকা, এটাকে আমরা সংক্ষেপে বলি ইআইবি। তাহলে ইরোশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা মনে রাখবেন 34, এটার সংক্ষেপে মনে রাখার হলো 34। 34-এর 3 হইলো যে আমার হাতের 3 নম্বর এবং 4 নম্বর আঙুলের ফাঁকে হবে এটা। তাহলে এটা যদি 1 হয়, দেখেন 1 2 3, তাহলে এই যে রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারের মাঝখানে আপনি এই জিনিসটা পাবেন, ঠিক আছে। রিং ফিঙ্গার এই যে এইখানে আমি যেখানে কলমটা দিয়ে রাখছি দেখেন, তাহলে রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের এই মাঝখানে আমার কি হবে, এই মাঝখানে হবে আমার ইআইবি হাতের ক্ষেত্রে। আর পায়ের ক্ষেত্রে কি পাবেন, পায়ের ক্ষেত্রে আমরা এখন তো পা দেখাতে পারতেছি না, ধরেন পায়ের এটা গ্রেড টো ধরে নেন, আমার এটা থাম্বের সাথে আপনি মনে করেন এটা গ্রেড টো, তাহলে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই জায়গাটাতে, অর্থাৎ একদম ছোট যে নখটা আছে সেইটা আর তার আগেরটা, এই জায়গাটাতে আপনি কী পাবেন, এইখানে আপনি পাবেন পায়ের নখের ক্ষেত্রে, ঠিক আছে। ওইখানে আমার কি হয়, এই ক্যান্ডিডা অ্যালবিকান জের জমা জমা হয়ে আমার একটা কিক তৈরি করে, কলারেট স্কেল তৈরি করে ওখানে, ঠিক আছে। কলারেট স্কেলের মতো সাদা একটা স্কেলস তৈরি করে, দেখেন এই যে স্কিন দেখতেছেন সাদা সাদা, এবং এখানে বেশ মানে একটা ব্যাড স্মেল থাকে আর কি। তো এই যে সাদা সাদা হয়ে গেছে এগুলোকে আমরা বলি এটা হলো কলারেট স্কেল, ঠিক আছে। কলারেট স্কেলটা কি এই যে উঠে গেছে এরকম, দেখেন এই যে উঠা চামড়া উঠে গেছে আর কি, এগুলোকে বলা হয় কলারেট স্কেলস। তাহলে এটা কোন ইসের অর্গানিজম দেওয়া হয়, ক্যান্ডিডা অ্যালবিকান্স দেওয়া হয়। এবং কাদের ক্ষেত্রে ক্রনিক ময়েশ্চার এবং ম্যাসেরেশন, তারা দীর্ঘক্ষণ ধরে মোজা পড়ে থাকে, হাত মোজা হোক পায়ে মোজা হোক, অনেকক্ষণ ধরে ধরেন পানির মধ্যে আছে, আপনি যদি দীর্ঘক্ষণ ধরে ধরেন পানির মধ্যে আছেন, পা ভিজায় রাখছেন, আপনার ওইটাই এই জিনিসটা হবে আর কি। তো দেখেন 3rd এবং 4th ইন্টারডিজিটাল স্পেস অফ দ্য হ্যান্ড, এটা বলছে আসলে শুধু হ্যান্ড না, এখানে আসলে ফুটও হবে আর কি। 3rd নম্বর হলো হ্যান্ডের ক্ষেত্রে, 4th নম্বর হলো ফুটের ক্ষেত্রে। এখানে কি থাকে, ইরোশন এবং ফিশার হয়ে গেছে, দেখেন এই যে ইরোশন হয়ে ইরোসিভ স্কিন উঠে আসে আর কি, এবং একটা হোয়াইটিশ ম্যাসেরেশন হয়ে আছে, দেখেন হোয়াইটিশ, ঠিক আছে। তাই এখানে বার্নিং এবং ইচিং থাকবে। এখান থেকে আপনি পটাশিয়াম হাইড্রোক্সাইড এক্সামিনেশন করলে বার্নিং এবং কী পাবেন, সিউডো হাইপি পাবেন। ট্রিটমেন্ট কী দেবেন, প্রথমত হলে আপনি আগে জায়গাটা শুকাইতে হবে, যেহেতু অনেকক্ষণ ধরে ভিজায় রাখছেন, তাহলে আগে শুকান, আগে জায়গাটাকে এখন ড্রাই করেন, ড্রাই করার পর এখন টপিক্যাল অ্যাজল গ্রুপে দিতে পারেন, ঠিক আছে। ক্লট্রিমাজল, মাইকোনাজল, যে কোনো ধরনের টপিক্যাল কোনো ওষুধ দিতে হবে ওখানে, ক্রিম অথবা অয়েনমেন্ট যেটাই দেন না কেন, আর নিস্টাটিন দিতে হবে। তাহলে টপিক্যাল অ্যাজল অ্যান্ড নিস্টাটিন দিবেন কিসের ক্ষেত্রে, আমার এই ইআইবি এটার ক্ষেত্রে। এরপর যেটা আছে সেটা টিনিয়া ভার্সিকুলার, যেটা আমরা প্রথমেই শুরুর দিকে আমরা একটা কথা বলছিলাম, যেটা খুব কমনলি আমরা পাই। এখন টিনিয়া ভার্সিকুলারের ক্ষেত্রে এখানে যে স্পেসিসটা কাজ করে তার হলো মেলাসিসিয়া, আপনারা নামটা আগেই পরিচিত, এবং এখানে মজার কাহিনী আছে। ভাইবা বোর্ডে যে এটা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে টিনিয়া ভার্সিকুলার কোন অর্গানিজম দেওয়া হয়, যে এই নামটা আগে কখনো প্রনাউন্সিয়েশন করে নাই, সে যে বলবে মেলাসিসিয়া ফুরফুর এরকম করে আর কি, ঠিক আছে। তো মনে রাখবেন এটার উচ্চারণ ওটা না, ফুরফুর না, এটা মেলাসিজিয়া ফারফার। তো এই জিনিসটা মনে রাখলে ভালো, এটা মেলাসিজিয়া গ্লোবোসা এবং মেলাসিজিয়া ফারফার এইটা দেওয়া হয় আর কি টিনিয়া ভার্সিকুলার। এবং এটা কোন কন্ডিশনে হয়, যেটা হলো হট হিউমিড, মানে গরমকালে হয়, একদম সহজ কথা, গরমকালে হবে যখন আপনার হট হিউমিড একটা ওয়েদার থাকবে, সেই সময় এই জিনিসটা বেশি হয়। যারা অনেক বেশি ঘামে তাদের ক্ষেত্রে এটা খুব কমনলি হয়, যারা অনেকক্ষণ ধরে ধরেন জামা কাপড় গেঞ্জি গায়ে দিয়ে থাকে তাদের ক্ষেত্রে হয়, আর যাদের ক্ষেত্রে একটু ইমিউনিটি কম থাকে বা ইমিউন সাপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে হয়। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে গেলে আপনি কী কী পাবেন, এটা কোন জায়গায় হয়, আপার ট্রাঙ্ক, নেক, শোল্ডার, আপার আর্ম, তার মানে যে পিঠে হয়েছে, দেখেন এই ছবিটা পিঠে, এবং বুকের ক্ষেত্রে হয়, বুকে সামনের দিকে চেস্টে হয় আর কি, এবং নেক ঘাড়ের দিকে হয়, শোল্ডারে হয়, আপার আর্মে হয়, এই সব জায়গা হলো কমন সাইট অফ টিনিয়া ভার্সিকুলার, ঠিক আছে। এটা পায়েটায় খুব একটা বেশি হয় না, কমনলি হয়ই না। এখানে দুই ধরনের, একটা হলো হাইপোপিগমেন্টেড আর একটা হলো হাইপার পিগমেন্টেড, আর একটা ছিল পিঙ্ক এবং ব্রাউন ম্যাকিউলস, তাহলে 3 ধরনের হতে পারে আর কি। এখন এইখানে যেটা দেখতেছেন এটা কিন্তু হাইপোপিগমেন্টেড, দেখেন সাদা সাদা হয়ে গেছে, তার মানে হাইপো। এখানে নর্মাল স্কিন কালারের থেকে এখানকার কালার কিন্তু সাদা, তার মানে এটা হাইপো। যদি হাইপার হইতো কখন, এখানে যদি কালো হয়ে যেত, ধরেন এটা কালো কালো হয়ে আছে, তখন সেটাকে আমরা বলতাম হাইপার পিগমেন্টেড। তার মানে টিনিয়া ভার্সিকুলারে শুধু সবসময় আমার এইরকম কালার পাবেন বিষয়টা এমন না, হাইপার পিগমেন্টেডও পাইতে পারেন, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
ওটা দেখতে অনেকটা যে ব্রাউনিশ কালার হতে পারে অথবা পিঙ্কিশ কালার হতে পারে, ঠিক আছে, যেটা আমরা হাইপার পিগমেন্টের কথা বলতেছি সেটা পিঙ্কিশ অথবা ব্রাউনিশ ম্যাকুলস পাবেন। এবং সেখানে আপনি কী পাবেন, ফাইন ব্রাউনি স্কেলস, এই যে এখানে খুব সুন্দর একটা ব্রাউনি স্কেল পাবেন। যদি মানে এটারে যদি মানে চেঁচে ওঠানোর মতো আর কি, শেপ করার সময় যে চেঁচে ওঠানোর মতো না, যদি উঠান একটা এক ধরনের স্কেলস এখান থেকে উঠে আসে, গোড়া গোড়া স্কেলসের মতো পাওয়া যায় আর কি, যেটাকে আমরা বলি ফাইন ব্রানি স্কেলস, ঠিক আছে। এখানে খুব একটা বেশি ইচিং থাকে না, যদি খুব বেশি সোয়েটিং করে ঘেমে যায় তখন একটু ইচিং টিচিং করতে পারে। আর একটা সুবিধা হলো এই জিনিসটা কখন আপনার রোদে গেলে ট্যান পড়ে না। তার মানে আপনি যদি একটু স্কিন সেন্সিটিভ হয়, আপনি রোদে গেছেন, আপনার স্কিনে ট্যান পড়ে যাবে। ধরুন এই যে আমার যে স্কিন, আমার স্কিনটা বেশ সেন্সিটিভ। আমি কিছুদিন আগে বা কয়েক মাস আগে আমি সেন্ট মার্টিনে গেছি, সেন্ট মার্টিনে যে রোদের মধ্যে ঘোরাঘুরি করছি, আমার ফেস টেস শরীরে পুরো জায়গায় ট্যান পড়ে গেছে। আমি সান স্ক্রিন টিন নিয়ে যাই নাই, মানে সাগরে গোসল টোসল করছি, মানে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করছি, আমার স্কিন ট্যান পড়ে গেছে। এবং বাসায় আসার পরে কয়েক মাস পরে আবার ট্যানটা চলে গেছে। তো নর্মালি যদি আপনি ওইভাবে মানে সান এক্সপোজ করেন এই এরিয়াতে কখনো ট্যান পড়বে না। এই যে নর্মাল যে এরিয়াটুকু আছে এই এরিয়াতে ট্যান পড়বে, বাট এই যে সাদা বা হাইপার পিগমেন্টের যে এরিয়াটা, ওই এরিয়াতে আমার কী করে না, ট্যান পড়ে না। কারণ কি দেখো, ওখানে এই যে ফাইন ব্রানি স্কেলস থাকে, যেটা কী করে ওই ইউবি রেডিয়েশনটাকে ওভাবে ওখানে অ্যাকসেপ্ট করে না, বা মানে ইউবি রেডিয়েশনটা ওখানে কী হয় না, অ্যাবজর্ব হয় না, তো যার কারণে ওখানে ট্যান পড়ে না, ঠিক আছে। এর ক্ষেত্রে আপনি পটাশিয়াম এই স্প্রেইং করে স্প্যাগেটি এবং মিট বল পাবেন। দেখেন এখানে যে ছবি দেওয়া আছে, স্প্যাগেটিগুলো যেরকম লম্বা লম্বা, ঠিক আছে, আর এই মিট বলগুলো এই যে কালো কালো ডট ডট দেখতেছেন, এইগুলো হলো মিট বল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। আর এখানে একটু দেখেন, এখানে আর একটা ছবি দেওয়া আছে, এই যে এটা হলো আমাদের যে দেখেন পিঙ্ক কালার বা ব্রাউনিশ, এটা হলো হাইপার পিগমেন্টেডের ক্ষেত্রে। হাইপার পিগমেন্টের ক্ষেত্রে আপনি যদি এই যে আপনি লাইটের নিচে দেখেন, ঠিক আছে, আপনি যদি এখানে উড ল্যাম্পের নিচে দেখেন, উড ল্যাম্পের নিচে দেখলে এই যে দেখেন এই যে এই এরিয়াটুকু দেখেন বেশ শাইনিং গোল্ডেন কালার দেখা যাচ্ছে, তো গ্রিন কালার দেখা যায়। এখানে গ্রিন কালার তো ভালো বুঝতেছেন না, কিন্তু গোল্ডেন বা গ্রিন কালার পাওয়া যায়। আপনি যদি উড ল্যাম্পের নিচেই, উড ল্যাম্প এক ধরনের মেশিন বা এক ধরনের লাইট, যেটা মারলে এরকম দেখা যায়, অন্ধকার রুমের মধ্যে মারতে হয় আর কি, তো দেখলে যে এরকম জিনিস পাবেন। এখন কীরকম পাবেন, এটা ইয়েলোইশ অথবা গ্রিন ফ্লুরোসেন্স পাবেন, এখানে ইয়েলোইশ কালার অথবা গোল্ডেন কালার পাবেন আর কি। তো যেটাই পান না কেন সেটা পাইলে মনে রাখবেন যেটা হলো তখন কি টিনিয়া ভার্সিকুলার, এবং এটা কী ধরনের হাইপার পিগমেন্টেড ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কিটোকোনাজল শ্যাম্পু দিবেন, কিটোকোনাজল শ্যাম্পু দেওয়ার নিয়মও আছে। এখানে লাগাই শুধু গোসল করে ফেললে হবে না, লাগানোর পরে সেই জায়গাটা ভালো করে এরকম ঘষে ঘষে ফেনার মতো করতে হবে, 5 থেকে 10 মিনিট ফেনা করে তারপর গোসল করবে। সেলেনিয়াম সালফাইডের ক্ষেত্রেও সেম কথা, ক্লোট্রিমাজল দিলেও সেম কথা। আর এটা যদি অনেক বেশি হয়, রিকারেন্ট হয়, বারবার হয়, সেক্ষেত্রে আপনাকে ওরাল ট্রিটমেন্ট দিতে হবে। তার মানে প্রথমে আপনি টপিক্যাল দিতে পারেন, এটা ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইন আপনি টপিক্যাল দেওয়ার পরে যদি কাজ না হয়, বারবার আবার হয় বা রিকারেন্ট হয়, তখন আপনি কী করবেন, ওরাল ইট্রাকোনাজল দিবেন অথবা ফ্লুকোনাজল দিবেন, যেটাই দেন না কেন একটা ওরাল অ্যান্টিফাঙ্গাল আপনাকে তখন অ্যাড করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এটা আপনি কোনো পেশেন্টকে দিয়েছেন, দেওয়ার পরে আপনাকে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, যেটা সেরে যাওয়ার পরেও এই যে দাগটা আছে, এই দাগটা আরও কমে যাবে, কিন্তু এই দাগটা কিছুদিন আপনার এখানে রিমেইন করবে, কিছুদিন এখানে থেকেই যাবে। সো দাগ থেকে যাওয়ার মানে এই না যে আপনার ট্রিটমেন্ট ফেল করছে বা আপনি ভুল ট্রিটমেন্ট করছেন বা আপনার ট্রিটমেন্ট ঠিকঠাক হয় নাই, বিষয়টা এমন না। দাগ থাকবে, দাগটা কিছুদিন পরে যে নর্মাল হবে, এটা সাথে সাথে নর্মাল হবে না, এবং এই দাগটা বেশ কয়েক মাস পর্যন্ত থাকতে পারে, তারপরে যেটা স্বাভাবিক হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন, স্কেলস থাকা মানেই সেটা আপনার ট্রিটমেন্ট ফেলিওর না। এখন আসেন আমাদের স্কিনের ক্ষেত্রে আমরা সাবকিউটেনিয়াস ফাঙ্গাল ইনফেকশনগুলো পড়লাম, এখন আমরা একটু ডিপ ফাঙ্গাল ইনফেকশনের দিকে আসি। এইগুলো খুব মানে আমরা সবসময় পাই না। আমি আমার হোল লাইফে এখনও পর্যন্ত ডিপ ফাঙ্গাল ইনফেকশনের কোনো কেস আমি আমার চেম্বারে পাইনি, এখনও পর্যন্ত পাইনি। তো এগুলো আমার কাছে মনে হয় যে সুপারফিশিয়াল অথবা সাবকিউটেনিয়াসের থেকে এগুলো আরেকটু রেয়ার, এগুলো খুব কমনলি আমাদের কাছে আসে না। এখন দেখেন এই জিনিসটা কী দেওয়া হয়, এখানে আমাদের যে স্পোরট্রিক্স শেঙ্কি কমপ্লেক্স ফর্মেশন করে, SSC এই জিনিসটা ফর্মেশন করে, এবং এটা হলো থর্ন পিক মানে হলো কাটা ফুটছে, কারো যদি কাটা ফুটে সেখান থেকে এই জিনিসটা ঢোকে আমাদের শরীরের মধ্যে, এটার এন্ট্রি পয়েন্ট আর কি, কোনো জায়গায় ফুটা হয়ে গেছে, কোনো জায়গায় ঢুকছে, সেখান থেকে। এই জন্য কাদের ক্ষেত্রে বেশি হয় দেখেন, গার্ডেনার বা ফার্মার্সদের ক্ষেত্রে এটা বেশি হয়। তার মানে যারা কৃষক, তারা দেখা যাবে যে মাঠে চাষবাস করতেছে, হঠাৎ করে কোনো একটা ঘাসে বা কোনো কিছুতে লেগে ফুটা হয়ে গেছে, স্কিন ফুটা হয়ে যাওয়ার পরে আমার কী হয়েছে, এই ব্যাকটেরিয়া ফাঙ্গাসটা ঢুকে যাওয়ার পরে তার এই স্পাইরোট্রাইকোসিস করা শুরু করছে, ঠিক আছে। গার্ডেনার যারা গাছপালা নিয়ে কাজ করে, গার্ডেনিং করে আর কি, তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে। এখন এটা আবার কিছু টাইপস আছে, একটা ছিল লিম্ফোকিউটেনিয়াস টাইপ। এখানে যে টাইপটা দেখতেছেন এটা হলো আমাদের লিম্ফোকিউটেনিয়াস টাইপ, অর্থাৎ লিম্ফ নোড বরাবর এটা হয় আর কি। তো এই কারণে এটা লিম্ফোকিউটেনিয়াস, এবং লিম্ফ নোড বরাবর ইনভলভ হয়, এবং কিউটেনিয়াস দেখেন কিউটেনিয়াস হওয়ার কারণে যে উপর থেকে বোঝা যায় আর কি। তো এই দুটো একসাথে হয় বলে এটাকে বলা হয় লিম্ফোকিউটেনিয়াস ভেরিয়েন্ট। আর একটা আছে অস্টিও, এখানে আপনাদের সেটা ছবি দেওয়া নাই,
এই যে এখানে আদার টাইপের এখানে আছে দেখেন, এই যে আছে অস্টিও আর্টিকুলার আর পালমোনারি ডিজিজ ভেরিয়েন্ট পাওয়া যায়। এরপর ছিল ডিসিমিনেটেড অথবা কিউটিনিয়াস ভেরিয়েন্ট অথবা ফিক্সড কিউটিনিয়াস ভেরিয়েন্ট। আমাদের অন্যগুলো কিছু লাগবে না বা অত কিছু আমাদের না জানলেও চলে, ওগুলো অত বেশি কমন, ওগুলো খুব রেয়ার। কমন যেটা সেটা হলো আমার এই লিম্ফ্যাডেনো কিউটেনিয়াস টাইপ বা লিম্ফোকিউটেনিয়াস টাইপ, সরি লিম্ফ্যাডেনো লিম্ফোকিউটেনিয়াস টাইপ। এখানে কী থাকে, যেটা পেইনলেস প্যাপিউলস বা নোডিউল থাকে। দেখেন প্রথমত এখানে যে প্যাপিউলসগুলো থাকে এখানে আগে প্রথমে নোডিউলের মতো হয়, তারপরে এখানে এই যে উপরেরগুলো যে রাপচার হয়ে তখন এখানে কী তৈরি করছে, প্যাপিউল তৈরি করছে। প্রথমে নোডিউল হয়, তারপরে প্যাপুলার লেশন হয়, ঠিক আছে। এবং দেখেন এটা কি হয়, অ্যালং লিম্ফ্যাটিক চ্যানেল, তার মানে লিম্ফ নোড যেই বরাবর গেছে সেই বরাবর এটা কি হবে, আমার এইটা অ্যাপিয়ার করবে। আর এখানে কি বলে, এটাকে আমরা বলি স্পোরোট্রাইকয়েড প্যাটার্ন। এই যে স্পোরোট্রাইকয়েড প্যাটার্ন বরাবর হয় এটা আর কি। তো এখানে আমরা কী করি, এখানে ফাঙ্গাল এখান থেকে আমরা কালচার করে নিতে পারি। কালচার করার পরে আপনারা যদি কালচার করেন, এই যে স্পোরোথ্রিক্স শেঙ্কি কমপ্লেক্স মাইক্রোস্কোপের নিচে গেলে কী পাবেন, এই যে চিগার বডি, ঠিক আছে। এই যে বডিগুলো দেখতেছেন এগুলোকে একটা বলে চিগার বডি। মাল্টিপল একটার সাথে লেগে একটা বার্ড ফর্মেশন করে, এগুলোকে বলে চিগার বডি, ঠিক আছে। তাহলে চিগার শেপড ইস্ট এখানে আপনারা পাবেন। আর এই যে একটা ছবি দেখতেছেন এটা হলো আসলে ওই যে অস্টিও অথবা রেসপিরেটরি, যেটা আমরা দেখে আসলাম পালমোনারি ডিজিজ, অস্টিও আর্টিকুলার অথবা পালমোনারি ডিজিজ। অস্টিও আর্টিকুলার বা পালমোনারি ডিজিজে এই যে আমাদের রেসপিরেটরি যে ইনভলভমেন্টগুলো হয় এখানে আমাদের এই মুখের ওখানে এই যেরকম বড় বড় হয়। আর এক্সরে করলে আপনারা এরকম মাকড়সার জালের মতো এরকম ফিচার্স দেখতে পাবেন, ঠিক আছে। বাট এগুলো এত ইম্পর্টেন্ট না, আমি জাস্ট দিয়ে রাখার জন্য, মানে আমি একটু নিজে জানার জন্য আপনাদের এটা অ্যাড করছিলাম আর কি। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কোনো পরীক্ষা তেমন বেশি একটা আসে না। এখন দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার ইট্রাকোনাজল দিবেন এবং অ্যামফোটেরাসিন বি দিবেন। এই অ্যামফোটেরাসিন বি কিন্তু অনেক দাম, 12,000-13,000 টাকা করে একটা স্যালাইন বা একটা ইঞ্জেকশনের দাম। তার মানে সিভিয়ার বা ডিসেমিনেটেড ডিজিজ হইলে, অর্থাৎ এগুলো যদি আমাদের সিস্টেমিক ফাঙ্গাল ডিজিজ, তো এগুলো খুব একটা কমন না, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ট্রিটমেন্ট অনেক কস্টলি। এবং এইগুলো আপনি চেম্বার ওরিয়েন্টেডও মানে ট্রিটমেন্ট করতে পারবেন না, এগুলো আপনাকে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা দরকার এবং এটা হাসপাতালে ভর্তি রেখেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এই যে অ্যামফোটেরাসিন বি আপনি কিন্তু বড়ি বা ইসে পাবেন না, এগুলো স্যালাইন মানে ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় আর কি, এবং দামও অনেক বেশি। আমি একবার দেখছিলাম 12-13,000 টাকা দাম, আর অনেক দামিও মানে এগুলো পাওয়া যায় আর কি। তো ইট্রাকোনাজল ফার্স্ট লাইন দিবেন যদি আনকমপ্লিকেটেড হয়, বাট এগুলো আপনার কাছে আনকমপ্লিকেটেড ফর্মে আসবে না, এটা কমপ্লিকেটেড ফর্মে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পাবেন। এবং আসলে আপনারা চেম্বারে যদি পান তাহলে রেফার করে দিবেন, রেফার করে দেওয়াটাই এখানে বেস্ট ওয়ে, ঠিক আছে। এটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট প্রোটোকল দরকার। এরপর যেটা দেখছেন এটা হলো ক্রোমোব্লাস্টোমাইকোসিস, তার মানে এই যে হাতুড়ের মতো পা দেখতে মনে হয়, যে মানে অনেক মোটা একটা পা, ঠিক আছে। এটাকে আমরা বলি কোন ধরনের ফাঙ্গাস দেওয়া হয় সেটাকে আমরা বলি এটা হলো ডিমাকাটিসিয়াস বা পিগমেন্টেড ফাঙ্গাস। এখানে দুই ধরনের আরও কিছু নাম আছে, জাস্ট একটু পড়ে রেখেন, বাট দরকার না। এখানে কী হয়, ট্রমাটিক ইমপ্লান্টেশন হয়, ঠিক আছে। যদি কোনো কারণে ট্রমার কারণে আমার কী হয়, ওইখানে আমার এই ফাঙ্গাসটা এন্ট্রি করে, তারপর থেকে আমার এই জিনিসটা হয় আর কি। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কী পাবেন, এই যে ভেরুকাস বা ওয়ার্টি প্লাগ, দেখে মনে হবে যে ভেরুকা ভালগারিসের মতো দেখতে, ঠিক আছে। যারা ভেরুকা ভালগারিস চেনেন বা ওয়ার্ড চেনেন তারা এই জিনিসটা ভালো করে মানে একটার সাথে একটা রিয়েলাইজ করতে পারবেন, যেটা ওটার মতোই দেখতে অনেকটা। তাহলে ভেরুকাস বা ওয়ার্টিক প্লাগ এবং নোডুল পাবেন, দেখেন একটা নোডুল হয়ে আছে, নোডুলার লেশন, ঠিক আছে। এটা লোয়ার লিম্বে হয়, তার মানে পায়ের ছবি দেখতেছেন যেহেতু, এটা মনে রাখবেন এটা পায়ে হয়। তার মানে এই যে ক্রোমোব্লাস্টোমাইকোসিস এটার ছবিতে দেখতেছেন পা, তার মানে যেই ছবিগুলো দেখাইলাম আমরা ওইটা কিন্তু একটা অল্টারনেটলি সাইডও। তার মানে আপনি যেই ছবিটা দেখছেন সেটা মনে রাখবেন আপনি ওই ছবিটা কোন জায়গার ছবি দেখছেন। তাহলে টিনিয়া কর্পোরিস আপনি কোথাকার ছবি দেখছেন, টিনিয়া ক্যাপিটিস কোথাকার ছবি দেখছেন, ওই ছবিটা মনে রাখবেন, দেখবেন যে আপনার অনেক কিছুই পড়া হয়ে গেছে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন এবং অনেক কিছু আপনি ধরতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, একটার সাথে একটা কোরিলেট করতে পারবেন। এদের ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে একটা জিনিস এখানে একটু বলে নিই, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা হিস্টোপ্যাথোলজিক্যাল মাইক্রোস্কোপের নিচে তাকালে এই যে এরকম জিনিস দেখতে পারবেন। এখানে দেখেন গোলাকার দেখে মনে হচ্ছে একটা পয়সা পেনি, যেটাকে আমরা বলি কপার পেনি, ঠিক আছে। আমেরিকান যে পেনিগুলো পাওয়া যায় কপার কালার, ঠিক আছে, কপারের মতো। ব্রোঞ্জের যে পেনিগুলো এইটার মতো দেখতে আর কি। আমাদের দেশে আগে 1 টাকার যে কয়েনগুলো পাওয়া যেত গোল্ডেন কালারের কয়েন, ওইটার মতো দেখা যায় আর কি। সো এটাকে বলা হয় হলো কপার পেনি বডিস। এটার আর একটা নাম আছে স্ক্লেরোটিক বডিস, একই জিনিস। অর্থাৎ এই মেডলার বডি বা কপার পেনি বডি একই জিনিস, একই রকম সব, মানে দুইটা জিনিসই একই আর কি, ঠিক আছে, বোথ আর সেম। ট্রিটমেন্ট কী করবেন, এখানে ইট্রাকোনাজল দিবেন, টার্বিনাফিন দিবেন, ঠিক আছে। আর যদি বেশি থাকে, যেরকম অনেক বেশি হয়ে যায়, তখন এটা ক্রায়োথেরাপি করে সার্জারি করে ফেলে দেবেন, ঠিক আছে। এগুলো তখন আর এভাবে থাকবে না। এরপরে যেটা আছে মাইসেটোমাটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা মাদুরা ফুট নামে পরিচিত। এটা আপনারা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছেন, ঠিক আছে। আপনাদের মনে থাকুক বা না থাকুক, এটা মাইক্রোবায়োলজির পড়া, মাইক্রোবায়োলজিতে মাদুরা ফুট থেকে প্রশ্ন আসে।
আমি যখন 4th ইয়ারে ছিলাম আমাকে এই মাদুরা ফুড থেকে একটা প্রশ্ন আমাকে ভাইবা বোর্ডে করছিল সেকেন্ড টার্মের যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম। আমার এই জিনিসটা এই কারণে মনে আছে। তো এটা হলো একটা স্কিন বা সাবকিউটেনিয়াস টিস্যুর ডিজিজ এবং এটাও আমার সিস্টেমিক ডিজিজের কারণে হয়। তো দুই ধরনের জিনিসের কারণে হতে পারে, একটা ফাঙ্গাস দিতে পারে, একটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। ফাঙ্গাস দিয়ে যখন হয় সেটাকে বলা ইউমাইসেটোমা, যেটা ফাঙ্গাস দিয়ে হয়, আর যখন সেটা আমরা অ্যাক্টিনোমাইসেটোমা বলি তখন সেটা আমাদের ফ্লামেন্টাস ব্যাকটেরিয়া দিয়ে হয়। কোন ধরনের ফাঙ্গাস দিয়ে হয়, কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। ফাঙ্গাস দিয়ে হলে মাদুরেলা মাইসেটোমেটিস, আর একটা হলো মাদুরেলা গ্রাইসিয়া, এটা হলো ফাঙ্গাসের ক্ষেত্রে। আর যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে সেখানে কি হয়, নোকার্ডিয়া, তারপর আসলে অ্যাক্টিনোমাদুরা এবং আছে স্টেপ্টোমাইসিস। এই 3 ধরনের ব্যাকটেরিয়া, এরা সবাই ফ্লামেন্টাস। এদের কি থাকে, যদি এরকম একটা ব্যাকটেরিয়া হয় এরকম ফ্লামেন্ট থাকে, তাহলে এই ফ্লামেন্টাস ব্যাকটেরিয়া দিয়ে আমার কি হয়, অ্যাক্টিনোমাইসেটোমা হয়। ডায়াগনোসিস কীভাবে করবেন, একটা হলো যে গ্রেইন পাবেন, যে গ্রেইনগুলো থাকে এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনি এক্সামিনেশন করবেন। পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপি করলে আপনারা পাবেন, কালচার করলে আপনারা কী পাবেন, এই ব্যাকটেরিয়া পাবেন। আর পটাশিয়াম মাইক্রোস্কোপে কী পাবেন, ওই ফাঙ্গাস পাবেন। ঠিক আছে, তো এক একটা জিনিসের জন্য এক একটা জিনিস আপনাকে করতে হবে আর কি। যদি আমার ইউমাইসেটোমা হয় তো ফাঙ্গাস দিয়ে হয় তাহলে ইট্রাকোনাজল দিবেন এবং সার্জারি করে ফেলবেন, অথবা ক্রায়োথেরাপি করে ফেলবেন। ক্রায়োথেরাপি এখানে সার্জারি করতে হয় আর কি। আর অ্যাক্টিনোমাইসেটোমা যখন আমার ব্যাকটেরিয়া দিয়ে হবে তখন কী করবেন, কট্রিমাজল বেসড থেরাপি দিবেন। ঠিক আছে, তাহলে কট্রিমক্সাজল বেসড থেরাপি দিবেন। আর এরপরে যেটা আছে সেটা হলো কিউটেনিয়াস অ্যাসপারজিলোসিস। এই একটা ডিজিজ, সিস্টেমিক ডিজিজ, এইখানে আমরা ভরিকোনাজল দিয়ে থাকি, কিন্তু বাঙালি এত বেশি বলদ বা এত লো আইকিউ, এরা টিনিয়াতে আমার ভরিকোনাজল দিয়ে দেয়। ভরিকোনাজল দিয়ে 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 পেশেন্টের বাস মারতে মারতে এত অবস্থা খারাপ করে ফেলে, তারপরে পেশেন্ট আসে আমাদের কাছে, তখন আর আসলে নর্মাল অ্যান্টিফাঙ্গালে কাজ করে না। এতক্ষণ পর্যন্ত যত ধরনের ফাঙ্গাল ডিজিজ আমরা পড়ছি, যত ধরনের ফাঙ্গাল ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হতে পারে সুপারফিশিয়াল, হতে পারে সেটা কিউটিনিয়াস, হতে পারে সেটা সিস্টেমিক, কোথাও কোনো জায়গায় কিন্তু আমরা ভরিকোনাজলের কথা একবারও উল্লেখ করিনি। কিন্তু বাংলাদেশে এখন ভরিকোনাজল সবথেকে ফেভারিট একটা ড্রাগ, সবথেকে প্রিয় ড্রাগ সকল ধরনের কোয়াকদের কাছে, সকল ধরনের ডিএমএফদের কাছে, সকল ধরনের হাতুড়ি ডাক্তারের কাছে। কারণ তারা অনায়াসে এটা দেয়, পেশেন্ট রাতারাতি খুব ভালো হয়ে যায়, 2 দিন পরে পেশেন্ট এত খারাপ অবস্থানে চেম্বারে আসে, বিশ্বাস করার মতো না। এখন এই যে কিউটেনিয়াস অ্যাসপারজিলোসিস, এটাই একমাত্র ফাঙ্গাল ডিজিজ যেখানে ভরিকোনাজল ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। একটু পরে দেখতে পারবেন এই যে ভরিকোনাজল ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর কিউটেনিয়াস অ্যাসপারজিলোসিস। কিন্তু আমরা কোথায় দিয়ে আসি ভরিকোনাজল, আর দেওয়ার কথা কোথায়? সো এই জন্যই জ্ঞান বা নলেজ অবশ্যই ইম্পর্টেন্ট। নলেজহীন ট্রিটমেন্ট পারপাস রোগের জন্য সবসময় ক্ষতির কারণ। এখন দেখেন কিউটেনিয়াস অ্যাসপারজিলোসিস, এখানে অ্যাসপারজিলোসিস গ্রুপের যে ফাঙ্গাস দেওয়া হয় এরা কারা আছে, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস ফ্লাভাস। এরা হলো সবাই অপরচুনিস্টিক, তার মানে আমার এটা স্বাভাবিক কন্ডিশনে হবে না। কখন হবে, যখন আপনার নিউট্রোপেনিয়া হবে, যখন নিউট্রোফিল কাউন্ট কমে যাবে, ইমিউনোসাপ্রেশন হবে, ট্রান্সপ্লান্টেশন। এখন কোনো একটা পেশেন্টের শরীরে যখন ট্রান্সপ্লান্টেশন করা হয় তখন তার শরীরে ইমিউনোসাপ্রেস করেই রাখা হয়, যাতে হোস্ট ভার্সেস গ্রাফট রিয়াকশান না হয়। ওই রিয়াকশানটা প্রিভেন্ট করার জন্য এই ট্রান্সপ্লান্টেশনের আগেই মানে রিসিপিয়েন্টের শরীরে মানে ইমিউনোসাপ্রেশন করে রাখা হয়। তো যদি আপনার ওই সাপ্রেস করে থাকার কারণে আপনার ট্রান্সপ্লান্টেশনের পরে যদি এই অ্যাসপারজিলাস স্পেসিস ঢুকে যায় তার শরীরে, শেষে আসে। এরপর ধরেন সিভিয়ার বার্ন, অনেক বার্ন হয়ে গেছে, উপরে যে স্কিনটা নষ্ট হয়ে গেছে, স্কিনটা পুড়ে টুড়ে একদম স্কিন উঠে চলে গেছে, অর্থাৎ আমাদের যে কিউটেনিয়াস সব নষ্ট হয়ে গেছে, স্কিনের লেয়ার। তার মানে এপিডার্মিস শেষ, ডার্মিস পুড়ে গেছে, তখন কী হবে, আমার খুব ইজিলি আমার কিউটেনিয়াস অ্যাসপারজিলাস এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, প্রোগেন স্কিন দিয়ে আমার এটা খুব ইজিলি ঢুকতে পারবে। কারণ কি, এটা ঢুকেই বা কীভাবে, দেখেন ট্রমার মাধ্যমে অথবা কন্টামিনেটেড ড্রেসিং বা আইভি সাইট। তার মানে এটা ট্রমার কারণে হইতেছে। তো বার্ন হইলে আমার কী হয়, স্কিনটা আলটিমেটলি উঠে যায়, স্কিনের এপিডার্মিস ডার্মিস সব নষ্ট হয়ে যায়। ডার্মিস সবটা নষ্ট হয় না, কিন্তু ডার্মিসের একটা মেজর পোর্শন কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু ইজিলি আমার এই অপরচুনিস্টিক ইনফেকশনগুলো বা এই ফাঙ্গাসগুলো এন্ট্রি করতে পারে। কী দিয়ে শুরু হয়, প্রথম সিমটমস থাকে পেইনফুল ইরাইটেমেটাস। দেখেন যে পেইনফুলি যে ইরাইটেমেটাস ফর্মেশন করে আছে এবং এটা পেইনফুল। এখানে কি থাকে, নোডুল ফর্মেশন করে। এখানে যদিও ক্রাস্ট দেখতে পারতেছেন, প্রথমে নোডুল হয়, তারপর এটা ক্রাস্ট হবে, তারপরে এই যে এখানে আলসার হয়ে যাবে, এখান থেকে পরবর্তীতে আলসার ডেভেলপ করবে। ঠিক আছে, এবং ব্ল্যাক অ্যাশকার পাওয়া যায়। পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিচে করলে কী পাবেন, এখানে সেপ্টিড হাইপি পাবেন এবং কী পাবেন, অ্যাকিউট অ্যাঙ্গেল ব্লাঞ্চিং। দেখেন এইখানে যখন আপনি করতেছেন, এখানে সেপ্টিড হাইপি পাবেন, আর এই দেখেন একটা ব্লাঞ্চিং ফর্মেশন করছে। মানে এই যে হাইপি এবং গ্লান্সিং দুটো জিনিস এখানে আপনি পাবেন। তাই মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মাইক্রোস্কোপের নিচে দেখলে কী পাবেন, সেপ্টেড হাইপি পাবেন এখানে। ঠিক আছে, তার মানে এই যেখানে যে হাইপিগুলো আছে এখানে হাইপি পাবেন এখানে, আর কীভাবে ব্লাঞ্চিং পাবেন। হিস্টোপ্যাথোলজি করবেন, ফাঙ্গাল কালচার করবেন, তারপরে কী করবেন, ভরিকোনাজল দিবেন। ভরিকোনাজল দিলেই এটা ঠিকঠাক হবে বা সারবে। আর যদি বেশি হয়ে যায় তখন এটা সার্জিক্যাল ডেব্রাইডমেন্টও করতে পারেন, এটা ডিপেন্ডস করে। অ্যাম্পোটেরিসিন বিও কিন্তু আমরা সব জায়গায় দিই না, এটাও কিন্তু খেয়াল করছেন। অ্যাম্পোটেরিসিন বি আমরা একটু আগে দেখে আসছি, কোথায় দেয়, এই যে আবারও আমরা একটু
সেটাকে আমরা একটু রিকভারি করি। এই যে তাহলে স্পোরোট্রাইকোসিসে আমরা কী করি, অ্যাম্ফোটেরসিন বি দেই, আর কোথায় দেই, অ্যাসপারজিলোসিস। তাহলে আমরা মনে রাখবো এই দুইটা জিনিস। এখন আমাদের এখানে একটা কম্প্যারিজন দেওয়া আছে সবগুলোর মধ্যে, একটা অর্গানিজম কোনটাতে কী অর্গানিজম তো হচ্ছে, কোনটার ক্ষেত্রে কী কী ক্লাসিক্যাল ক্লু দেখে বুঝবেন, ডায়াগনস্টিক করবেন কীভাবে বা ডায়াগনোসিস করবেন কীভাবে, এবং ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কী দিবেন। দেখেন ভরিকোনাজল একমাত্র অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রেই দিয়ে থাকি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, অন্য কথা আমরা দিই না। আর কিছু অপরচুনিটি ফাঙ্গাল ইনফেকশনের কথা বলা আছে, অর্থাৎ এরা আমাদের বডিতে ইমিউন সাপ্রেশন হলেই তখনই এরা আপার হ্যান্ড নিয়ে আমাদের বডিতে উল্টাপাল্টা কাজ করে, ডিজিজ প্রডিউস করে। তার মধ্যে কমন কার আছে ক্যান্ডিডা, অ্যাসপারজিলোসিস। এরপর দেখেন এই যে মিউকোরমাইকোসিস, এরাও আমাদের বডিতে কী হয়, অপরচুনিস্টিক ইনফেকশন। কিন্তু এরা যখন হয় বা ঢোকে আমাদের শরীরে, এরা খুব ডিস্ট্রাকটিভ, মানে ডিস্ট্রয় করে ফেলে, একদম ডিস্ট্রাকটিভ ডিজিজ তৈরি করে। দেখেন এখানে দেখেন নাক মুখ একদম বসকাই ফেলছে, তার মানে এরা একদম ডিস্ট্রয় করে ফেলে। ডিস্ট্রাকটিভ মানে হলো এরা টিস্যু থেকে করে শুরু করে বোনস, কার্টিলেজ সব কিছু এরা ডিস্ট্রয় করে ফেলে। এবং এদের পজিটিভ অর্গানিজমটা কি, এই যে মিউকোরালস কারা আছে দেখেন, রাইজোপাস, মিউকর, রাইজোমিউকর, এরা খুবই ভয়াবহ ধরনের আর কি ফাঙ্গাল ইনফেকশন। তার মানে আপনার শত্রুরও জন্য এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন না হয়, পুরো একদম চেহারাটা বিকৃতি করে দেবে। অর্থাৎ কোনো একটা যেই এরিয়াতে ইনভলভ করে সেই এরিয়াটা একদম ডিস্ট্রয় করে দেবে, ভেঙে চুরে ফেলবে, এরকম টাইপের আর কি ডিজিজ। তো এদের ক্ষেত্রে নর্মালি যাদের ডিকিয়ে থাকে, অর্থাৎ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থাকে, বার্ন কন্ট্রোল ডায়াবেটিস থাকে, যার কারণে ইমিউন সাপ্রেশনও থাকে, এবং হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি এবং নিউট্রোপিনিয়া থাকে, এই সব পেশেন্টের ক্ষেত্রে যখন সে সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজডে ভোগে, তখন আমার এই মিউকোরমাইকোসিস এটা ইনভলভমেন্ট হয়। আর হইলে পরে দেখেন যে এরকম ডিস্ট্রয় করে ফেলে, তখন এটা আসলে প্লাস্টিক সার্জারি না করে তখন আর রিকভারি করা যায় না। যদি প্লাস্টিক সার্জারি করে খুব একটা ভালো ফল এখান থেকে পাওয়া যায় কিনা আমার এখনও জানা নাই, আমি কোথাও এখান থেকে গুগল বলেন কোথাও আমি এটা দেখি না এখনও পর্যন্ত। তো যাই হোক, এটা ট্রিটমেন্ট বাংলাদেশের মতো জায়গায় হয়তো বা খুব একটা ভালো হবে না, হয়তো বা উন্নত বিশ্বে এটার ট্রিটমেন্ট ভালো হতেও পারে। তো যাই হোক, আমরা এটা দিয়ে শেষ করতেছি আমাদের ফাঙ্গাল যে লেকচারটা, বা ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল বা ফাঙ্গাল স্কিন ডিজিজ সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিতই আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের এখান থেকে ওভারঅল অনেক কিছু আমরা আলোচনা করছি যেটা আপনাদের এক্সামের জন্য লাগবে, যারা চেম্বার প্র্যাকটিস করতেছেন ডার্মাটোলজির উপরে তাদের জন্য লাগবে। আর আমিও এই জিনিসগুলো তৈরি করছি আসলে বহু মাল্টিপারপাসে, আমি নিজের পরীক্ষার জন্য বলেন, কিংবা আমি আমার চেম্বারে যাতে আমার এই জিনিসটা বেনিফিট দেয়, ওভারঅল সব কিছুর জন্য আমি আসলে এই পিডিএফগুলো তৈরি করছি। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ডার্মাটোলজি স্পেশাল এই যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।